যদি সিনেমা হল পপকর্নের জন্য লাইন না লাগিয়ে সবাইকে একটু মিউট করে দেন। भैया आदब ভাইয়া বাকিদের মিউট করে দিলে ভালো হয়। আর ভাইয়া আপনার কথা কিন্তু আমরা শুনতে পাচ্ছি না। আই নো, আমি মিউট করে রেখেছি। ওকে ওকে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? अस्सलाम वालेकुम भैया আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। শুরু করছি, একটু শেয়ার দিয়ে নিই। আসসালামু আলাইকুম ভাইয়া। তোমরাও লিংকটা শেয়ার করো। আদাব ভাইয়া। হ্যাঁ, আদাব। আসসালামু আলাইকুম ভাই। সালাম। একবারে দিয়ে দিলাম। এই যে যারা জয়েন করতে চাও, হ্যালো, ঠিক আছে। আচ্ছা, দিয়ে দিচ্ছি। আমাদের কিন্তু কালকে সকালে আরেকটা ক্লাস আছে, ঠিক আছে? ভুলে গেলে চলবে না, কালকে সকালে আরেকটা ক্লাস আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম। সবাই জয়েন করে ফেলো, 9টা 2 বাজে। তোমাদের মিউট করে দিচ্ছি, হ্যাঁ, কাইন্ডলি সবাইকে মিউট, মানে কষ্ট করে ঠিক কেউ কিছু মাইন্ড করো না, আবার সুযোগ দিব। আসসালামু আলাইকুম ভাইয়া, ক্লাসের লাস্টে মিউটটা খুলে দিয়েন প্রশ্ন করার জন্য। সবাইকে মিউট করে দেবো ইনশাআল্লাহ। এখনো মিউট হয় নাই, মিউট অফ, মিউট। কার এখনো মিউট হয়নি? এই নয়েজটা কোথা থেকে আসছে? ওকে, সবাই চলে আসো। মাত্র 80 জন। ফ্রি ক্লাস দেখে কি প্রেজেন্স কমে গেছে? ফ্রি জিনিসের প্রতি তোমরা আগ্রহ হারাই ফেলা, এত সহজে এত দ্রুত আগ্রহ হারাই ফেললা। এখনো শুরুই করলাম না, এখনো শুরুই করলাম না ক্লাস। আসলে ফ্রি জিনিস ভালো না, বাচ্চারা ফ্রি জিনিস পছন্দ করে না।
বাকিরা কোথায়? আমি একটা অপেক্ষা করছি বাকিদের জন্য। আজকে মেইনলি হচ্ছে আমরা এরর দেখবো। হ্যাঁ, আমাদের যে এরর রয়েছে, সকালে যে ক্লাসটা, দুপুরে যে ক্লাসটা শুরু করতে চেয়েছিলাম আমরা, এরর দেখবো ভার্নিয়ার স্কেল এবং হচ্ছে আমাদের স্ক্রু গজ এবং যে নরমাল আপেক্ষিক ত্রুটি বের করতে বলে, চূড়ান্ত ত্রুটি বের করতে বলে, এই জিনিসগুলো আমরা দেখবো। মেইনলি আপেক্ষিক ত্রুটি বেশি বের করতে বলে, এই জিনিসগুলো আমরা আজকে দেখবো। সবাই চলে আসো জলদি করে, ভাইয়া শুরু করে দিব। এবং আজকে আমাদের দ্বিতীয় দ্বিতীয় ক্লাস। এবং অনেকে বলেছিলা যে ভাইয়া আপনি তো 24 ঘন্টা রাখবেন, 12 ঘন্টা রাখবেন বলছিলেন, আবার বলছিলেন রাখবেন না। এখন আবার আপনি একদিন হয়ে গেল ভিডিওটা এখনো রেখে দিয়েছেন। তো মেইনলি আমি চিন্তা করলাম আবার যে আসলে তোমরা এই জিনিসটা ফ্রি যেহেতু সবারই আসলে হয়তো অনেক ব্যস্ততা থাকে, তোমরা অনেকে হয়তো ক্লাস করো, যার কারণে হয়তো ক্লাসটা করতে পারো নাই বা পারো না। এই জন্য আসলে তোমাদের কথা চিন্তা করে আসলে এই জিনিসটা রেখে দিচ্ছি, ভবিষ্যতের জন্য রেখে দিচ্ছি। আমরা কত বাজে? 9টা 6 বেজে গেছে। আমার মনে হয় না আর অপেক্ষা করা উচিত, শুরু করে দিই। সব চলে যাচ্ছে, ব্যাপার কি? ব্যাপার কি? সব পাগলের মতো ক্লাস থেকে চলে যাচ্ছে। কতজন আছে? 130 জন চলে আসছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা এখন ক্লাসটা শুরু করি। শুধু এসএসসি, হ্যাঁ, এসএসসি 2021, যেহেতু পাবলিকলি ওপেন করা, যার কারণে অনেকে আসলে হয়তো অন্যান্য ব্যাচে থাকতে পারো। হ্যাঁ, ইভেন এইচএসসি কেউ হয়তো চলে আসছো, ইভেন হয়তো তোমরা এসএসসি 22-এরও অনেকে চলে আসছো। আমি বলবো যে মানে এটা কিন্তু মেইনলি প্রোগ্রামটা আমাদের হচ্ছে এসএসসি 21-দের জন্য কুইক রিভিশন। এটা হচ্ছে একটা কুইক রিভিশন গাইড। আচ্ছা, যাই হোক, তো আমরা ভার্নিয়ার স্কেল করতেছিলাম। ভার্নিয়ার স্কেলে আমরা দেখেছিলাম যে এই উপরে যে নীল কালার স্কেলটা দেখতে পাচ্ছ, নীল কালার একটা স্কেল থাকে এখানে, নীল কালার একটা স্কেল থাকে, সেই স্কেলে এরকম দাগ কাটা থাকে 0 থেকে শুরু করে 9 পর্যন্ত। এখানে টোটাল 10টা দাগ কাটা থাকে, টোটাল 10টা দাগ কাটা থাকে। একটা এখানে দেখা যাচ্ছে না, একটু জুম করে নেই। আচ্ছা, এরকম অনেকগুলো এখানে 10টা দাগ কাটা থাকে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে এই নীল কালার যে স্কেলটা দেখতে পাও সেটাকে বলা হয় ভার্নিয়ার স্কেল। আর ভার্নিয়ার স্কেল অন্য একটি স্কেলের উপর এরকম নড়াচড়া করতে পারে, যেটাকে বলা হয় মেইন স্কেল, ঠিক আছে। তাহলে আমাদের এই ব্ল্যাক কালারটা হচ্ছে আমাদের মেইন স্কেল বা প্রধান স্কেল, এবং আমাদের যে ব্লু কালারটা এটা হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেল। এবং যখন ভার্নিয়ার স্কেল এবং মূল স্কেলের উপর পড়ানো হয়, ভার্নিয়ার স্কেলকে মূল স্কেলের উপর রাখা হয়, সেট করা হয়, তখন যেটা হয় সেটাকে বলা হয় স্লাইড ক্যালিপার্স। তাহলে আমরা এটা যেটা দেখছি, দুইটা যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা স্লাইড ক্যালিপার্স। স্লাইড ক্যালিপার্স, ঠিক আছে, স্লাইড ক্যালিপার্স। স্লাইড ক্যালিপার্স নাম দেওয়া হয়েছে কেন? কারণ এই স্কেলটা ভার্নিয়ার স্কেলটা স্লাইড করতে পারে, মেইন স্কেলের উপর স্লাইড করতে পারে, ঠিক আছে। তাহলে এখানে মেইনলি আমরা দেখতে পাচ্ছি ভার্নিয়ার স্কেল থাকে, মেইন স্কেল থাকে। ভার্নিয়ার স্কেলে কতগুলো দাগ কাটা থাকে এখানে হয়তো ক্লিয়ারলি তোমরা দেখতে পাচ্ছ না, আমি জুম করি। এখানে 20টা দাগ কাটা আছে, 0 1 2 3 4 5 করে 10 পর্যন্ত, এবং তাদের মাঝখানে ছোট 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 আরো কয়েকটা ভাগ আছে। টোটাল 20টা দাগ কাটা আছে এই ভার্নিয়ার স্কেলে, 20টা দাগ কাটা আছে, ঠিক আছে। আমার মেইন স্কেলে আমি দেখতে পাচ্ছি অনেকগুলো দাগ কাটা আছে। যখন তুমি কোনো বস্তুকে মাপতে চাও, তখন তুমি যেটা করো, এই যে এই দুইটা কাটার মাঝখানে ভাবে ধরো, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেলের একটা মাথা, আর এটা হচ্ছে আমাদের মেইন স্কেলের একটা মাথা, ঠিক আছে। তো তুমি যখন কোনো কিছু মাপতে চাইবা তখন তুমি এদের মাঝখানে বস্তুটাকে রাখবে,
এখন এটা যদি একটা এরকম বস্তু হয় ফ্ল্যাট, যদি তুমি তার ব্যাস মাপতে চাও তাহলে বস্তুটাকে এভাবে রাখবা। এটা যদি এরকম না হয়, এটা যদি কোনো লাঠি হয় তাহলে লাঠিটাকে তুমি এভাবে রাখবা। ঠিক আছে, সোজা কথা তাদের মাঝখানে রাখবা। তাদের মাঝখানে রাখলে আমি এখান থেকে রিডিং দেখে আমি বলে দিতে পারবো যে এই লাঠিটার দৈর্ঘ্য কতটুকু, এই লাঠিটার দৈর্ঘ্য কতটুকু আমি এটা দেখে বলে দিতে পারবো, ঠিক না, রিডিং দেখে। তো সেই রিডিং এর ক্ষেত্রে আমরা গতকালকে ফর্মুলা দেখেছিলাম, মেইনলি ফর্মুলা ছিল হচ্ছে এটা। মেইন ফর্মুলা আমরা বলতে পারি যে n প্লাস v ইন্টু ভিসি, যেখানে v ইন্টু ভিসি কে বলা হয় ভার্নিয়ার স্কেল পার্ট। হ্যাঁ, এই দুইটাকে গুণফল, v এবং ভিসি কে গুণ করলে যেটা হয়, এই দুইটাকে একসাথে মিলিয়ে বলা হয় ভার্নিয়ার স্কেলের পার্ট, আর এমটাকে বলা হয় মূল স্কেলের পার্ট। ঠিক আছে, এই ক্ষেত্রে তোমাদের গত ক্লাসে এররটা দেখাতে মনে নাই আমার, আমি এর সময় পাইনি আমরা ত্রুটি দেখানো। আজকে আমরা ত্রুটি দেখবো, যে যদি স্কেলটা ভুল থাকে, স্কেলে কোনো সমস্যা থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিভাবে এটাকে ট্যাকেল দিতে পারবো। আমরা দেখি যদি আমাদের সামহাউ স্কেলে কোনো ভুল থাকে, এই ভার্নিয়ার স্কেলেতে কোনো সমস্যা থাকে, তাহলে কিভাবে আমরা সেটা ট্যাকেল দিব। এই ক্ষেত্রে নরমালি স্লাইড ক্যালিপার যেটা হয় বা ভার্নিয়ার স্কেল যেটা হয়, তুমি যখন এই ভার্নিয়ার স্কেলটা, এখানে কোনো কিছু নাই, চিন্তা করো এখানে কোনো কিছু নাই, এটা আমি সরাই ফেললাম, মুছে ফেললাম, তারপর এই ভার্নিয়ার স্কেলটাকে স্লাইড করে একদম মিশিয়ে দেওয়া যায়, এই দুইটা দাঁতকে একদম মিশিয়ে দেওয়া যায়। যখন তুমি এই ভার্নিয়ার স্কেল আর স্লাইড ক্যালিপারসকে একদম একসাথে মিশিয়ে দিবা, তখন দেখা যায় যে ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ, এই ছবিটা, এই যে এই ছবিটা দেখাই, এখানে তিনটা ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে যখন তুমি মিশাই দিছো, উপরেরটা হচ্ছে আমার মেইন স্কেল, নিচেরটা হচ্ছে ভার্নিয়ার স্কেল, উপরেরটা হচ্ছে আমার মেইন স্কেল এবং নিচেরটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। দেখতে পাচ্ছ মেইন স্কেলের শূন্য দাগ আর ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ একদম মিলে গেছে। যখন কোনো কিছু নাই, যন্ত্রে তুমি কোনো কিছু মাপতেছো না, তখন তুমি কি করলা, একসাথে মিশাই দিলা। আমার এই কাঁটাটাকে বা এই মাথাটাকে তুমি যে দেখো, এই দেখো এখানে একটা অ্যানিমেশন আছে, সেই অ্যানিমেশনটা আমি তোমাদের দেখাবো, একটু ওয়েট করে অ্যানিমেশনটা দেখাই দিই। দেখো মেইনলি এভাবে দেখছো মিশাই দিছি, তারপর আস্তে আস্তে এইভাবে স্লাইড করা যায়, স্কেলটাকে স্লাইড করা যায়। তারপরে যে লাঠিটা নিয়ে আসলাম, লাঠিটা নিয়ে এসে এভাবে চেপে দিলাম, তারপর এখান থেকে মান নিয়ে লাঠিটার দৈর্ঘ্য কত সেটা মাপা যায়। কিন্তু এই যন্ত্রে যদি কোনো ত্রুটি থাকে, যেমন এই অবস্থায় দেখো, লাগানো অবস্থায় ভার্নিয়ার স্কেলটা যখন একদম আমার মেইন স্কেলের সাথে লাগানো অবস্থায় ছিল, তখন যদি মেইন স্কেলের শূন্যতম দাগ আর ভার্নিয়ার স্কেলের শূন্যতম দাগ একই সাথে থাকে, তাহলে এটা মানে হচ্ছে আমাদের এই ভার্নিয়ার স্কেলে কোনো ত্রুটি নাই, এই ভার্নিয়ার স্কেল কোনো সমস্যা নাই, এটা ওকে ভার্নিয়ার স্কেল। বাট এমন যদি হয় যে মূল স্কেলের শূন্য দাগ থেকে তোমার ভার্নিয়ার স্কেলের শূন্য দাগটা একটু আগায় আছে, যেমন এই ক্ষেত্রে দেখো আমার মূল স্কেলের শূন্য দাগটা একটু পেছনে আর ভার্নিয়ার স্কেলের শূন্য দাগটা একটু আগে, ভার্নিয়ার স্কেলের শূন্য দাগটা একটু আগায় আছে, ঠিক না? তাহলে যখন এরকম ঘটনা ঘটবে যে আমার মূল স্কেলের শূন্য দাগ থেকে ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ একটু আগায় আছে, তখন সেটাকে বলা হয় পজিটিভ এরর। তখন সেটার নাম হচ্ছে পজিটিভ এরর। সামনে আগায় আছে মানে পজিটিভ, এভাবে চিন্তা করো, পজিটিভ এরর। আবার ঠিক সেম ভাবে দেখো এখানে কি, নিচে ছবিটা কি, এটা হচ্ছে মূল স্কেলের শূন্য দাগ আর এটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ। ভার্নিয়ার স্কেলের শূন্য দাগটা একটু পিছিয়ে আছে, তার মানে আমার যন্ত্রে যে ত্রুটিটা আছে সেটা হচ্ছে নেগেটিভ এরর, সেই ত্রুটিটাকে বলা হয় ঋণাত্মক ত্রুটি। তাহলে ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ আর মূল স্কেলের শূন্য দাগ যদি একই সাথে মিলে যায়, একদম একসাথে মিশানোর পরে আমরা বলবো কোনো ত্রুটি নাই। ভার্নিয়ার স্কেলের শূন্য দাগটা যদি একটু এগিয়ে থাকে মূল স্কেলের থেকে, মূল স্কেলের শূন্য দাগ পিছনে, ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ একটু আগায় আছে, চিন্তা করো আগায় আছে, এই যে এখানে অনেক ছোট তো হয়তো তোমরা খেয়াল করে বুঝতে পারতেছো না, বাট একটু আগায় আছে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে এই ত্রুটিটাকে বলা হয় ধনাত্মক এরর। আর আরেকটা ত্রুটি সেটা হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ যদি পেছায় থাকে, মেইনলি তিনটা ত্রুটি নিয়ে কাজ করব, এই তিনটা ত্রুটি নিয়ে কাজ করতে হয়। ত্রুটি আর অনেক ধরনের আছে, এটা হচ্ছে যান্ত্রিক ত্রুটি, একটা যন্ত্রে একটা ত্রুটি আছে, ঠিক আছে? ধরো যন্ত্রটা অনেকদিন ইউজ করতে করতে নষ্ট হয়ে গেছে,
একটু নষ্ট হয়ে গেছে। এবং আমাকে যদি একটু জানাই দিতে পারো যে ভাইয়া আপনার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে, তাহলে আমি বাকি একটু সামনে আগাতে পারবো। অনেক কিছু খেয়াল করতে হয়, তো একা ম্যানেজ করতেছি, সবকিছু বুঝতেই পারতেছো, জিনিসটা টোটালি আমি একা ম্যানেজ করতেছি। আচ্ছা, তো সেক্ষেত্রে অনেক কিছু ম্যানেজ করতে হয়, তোমরা একটু না ক্লিয়ার আছে তো, ক্লিয়ার আছে, ক্লিয়ার আছে, ক্লিয়ার আছে। তাহলে এই 3 ধরনের ত্রুটি নিয়ে আমরা কাজ করব। এখন দেখি ভাই 3 ধরনের ত্রুটি দিয়ে আমরা কিভাবে ম্যাথ করতে পারি। 3 ধরনের ত্রুটি দিয়ে আমরা কিভাবে ম্যাথ করতে পারি। প্রথমত আমাদের যেই মেইন স্কেলের রিডিং যেটা ছিল, আমরা মূল স্কেলের পার্ট, আমরা ভার্নিয়ার স্কেলের ফর্মুলা, যেটা মেইন ফর্মুলা, সেটা কি ভি ভার্নিয়ার স্কেল ভিএস মেইন স্কেল রিডিং, এটা বলতে পারো যে মেইন স্কেল রিডিং প্লাস ভার্নিয়ার স্কেল রিডিং, এটা হচ্ছে আমাদের মেইন ফর্মুলা। হ্যাঁ, যে কোনো কিছু লেন্থ বের করতে এটা হচ্ছে মেইন ফর্মুলা। মূল স্কেলের পার্ট যোগ ভার্নিয়ার স্কেলের পার্ট। মূল স্কেলের পার্টটাকে তো মূল স্কেলের পার্টই বলা যায়, বা এটাকে আমি বাংলায় যদি লিখে দিই মূল স্কেলের পার্ট প্লাস ভার্নিয়ার স্কেলের রিডিং। মানে কি ভার্নিয়ার স্কেলের রিডিং মানে হচ্ছে ভার্নিয়ার সমাপতন ইনটু ভার্নিয়ার কনস্ট্যান্ট, ভার্নিয়ার সমাপতন ইনটু ভার্নিয়ার ধ্রুবক, এটা তোমরা জানো। এখন যদি ত্রুটি থাকে, তাহলে ত্রুটি যেটা করতে হয়, ত্রুটি সবসময় মাইনাস করতে হয়, মাইনাস এরর। ত্রুটি সবসময় মেইন ফর্মুলা থেকে বিয়োগ করতে হয়, ঠিক আছে, ত্রুটি সবসময় মেইন ফর্মুলা থেকে বিয়োগ করতে হয়। এখন ত্রুটি 2 রকমের, যেটা বললাম, একটা হচ্ছে পজিটিভ এরর, একটা হচ্ছে নেগেটিভ এরর। পজিটিভ এরর মানে হচ্ছে প্লাস এরর, আর নেগেটিভ এরর মানে হচ্ছে মাইনাস এরর, ঠিক আছে। তাহলে এখন যদি আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে আই থিঙ্ক সবচেয়ে বেশি বেটার হয়, সবচেয়ে বেশি বেস্ট হয়। যেমন ধরো আমি যদি এই পজিটিভ এরর যুক্ত কোন একটা যন্ত্র নিয়ে কাজ করি, পজিটিভ এরর যুক্ত কোন একটা যন্ত্র নিয়ে কাজ করব, ধরো আমি আছি এই ভার্নিয়ার স্কেলটা নিয়ে বা এই স্লাইড ক্যালিপার্স নিয়ে আমি কাজ করব। এখন এই স্লাইড ক্যালিপার্সে কাজ করতে গিয়ে ধরো আমরা এই এক্সাম্পলটা যদি দেখি, এই অ্যানিমেশনের এক্সাম্পলটা যদি দেখি, এটা সরানো হলো, তারপর মাঝখানে একটা বস্তু রাখা হলো, আমি ভার্নিয়ার স্কেলটাকে চেপে দিলাম, চেপে দেওয়ার পর ঠিক এই মোমেন্টে দেখো তো আমার মূল স্কেলের পার্ট কত, মূল স্কেলের পার্ট কত। মেইন স্কেলের পার্ট মানে কি, মেইন স্কেলের পার্ট মানে হচ্ছে বস্তু রাখার পরে ভার্নিয়ার স্কেলের শূন্য দাগটা কততম দাগকে অতিক্রম করছে। এটা দেখো 19 লেখা আছে, এখানে দেখো 19 লেখা আছে, দেখতে পাচ্ছ 19। ভার্নিয়ার স্কেলের শূন্যতম দাগ মূল স্কেলের যেই দাগটাকে অতিক্রম করে সেটা হচ্ছে মূল স্কেলের পার্ট। এখানে দেখা যাচ্ছে 19তম দাগকে দেখো, অ্যানিমেশনটা আবার দেখো, রাখার পর একটু অপেক্ষা করো, রাখার পর দেখা যাচ্ছে আবার সরালাম, বস্তু আনলাম, রাখলাম, ভার্নিয়ার স্কেলের 0তম দাগ মূল স্কেলের 19তম দাগকে অতিক্রম করছে, তাহলে এক্ষেত্রে মেইন স্কেল রিডিং হচ্ছে 19। ভার্নিয়ার সমপাতন, ভার্নিয়ার স্কেলে কোন দাগটা স্কেলের দাগের সাথে হুবহু একদম মিলে গেছে, হুবহু মিলে গেছে, এই ক্ষেত্রে হচ্ছে আমার এই যে দাগটা দেখো, এখানে আবার দেখাবে রেড কালার, এখানে দেখাবে, এই যে দেখছো এখানে দেখাবে, দাঁড়া এটাকে একটু পাস করি, পাশে আনি, এই যে ঠিক এই জায়গাটা, এটা হচ্ছে 5। আমার কততম দাগ দেখা যায় দেখি তো, 1 2 3 4 5 6 7, 5 করে করে হলে 10 15 20 25 26 27, 27তম ঘর, 27তম ঘর ভার্নিয়ার স্কেলের 27তম ঘর আমার মূল স্কেলের কোন একটা ঘরের সাথে মিলে গেছে। আবার অ্যানিমেশনটা আবার দেখো, অ্যানিমেশনটা আবার দেখো, 27তম ঘর মিলে গেছে। আর এই ভার্নিয়ার স্কেলের ভার্নিয়ার ধ্রুবক দেয়া আছে এখানে দেখো 0.02 মিলিমিটার। ভার্নিয়ার
আমাকে কি শুনতে পাচ্ছো তোমরা? শুনতে পাওয়ার কথা। এই দেখো ভাইয়া অন্ধকারে আছে, ভাইয়া হচ্ছে অন্ধকারে আসি এখন, ভাইয়া একদম ব্লাস্ট হয়ে গেছে, এখানে ট্রান্সমিটার ব্লাস্ট হয়ে গেছে, ভাইয়া অন্ধকারে বসে আছে। সারাদিন তো ঝামেলা ছিলই, এখন কেমন মেজাজটা খারাপ হয় বলো? আজকে কপালটাই খারাপ, 3 বার চেঞ্জ করলাম, 3 বার। আমি এটা সহ্য করতে পারতেছি না। আচ্ছা আচ্ছা, আসছে কারেন্ট, আসছে, ধৈর্য ধরো, কারেন্ট চলে আসছে, আসছে, ধৈর্য ধরো, কারেন্ট চলে আসছে। দাঁড়াও, কেউ যায় না, হ্যাঁ, সবাই একটু অপেক্ষা করো, কারেন্ট চলে আসছে, এবার একটু নেটটাও চলে আসুক, শুরু করতেছি। ক্লাস তো করাবোই, এখন মনে করছিলাম তোমাদের বলবো যে রাত্র 2টার সময় করবো ক্লাস করতেই হবে, ক্লাস করা ছাড়া উপায় নেই। এই যে আই থিংক, আচ্ছা আমি আমার মেইন ক্যামেরা চলে আসছে, এটা কেটে দেই, লিভ নিয়ে নিই, লিভ মিটিং, assign and leave। কাকে অ্যাসাইন করব দেখা যায় না, মিটিং চোরের মতো লাগতেছে, একটু অপেক্ষা করো। চলে আসছি ভাইয়া, আমার কি দেখা যাচ্ছে? স্পটলাইট করে দিই, স্পটলাইট ফর এভরিওয়ান, আই এম ব্যাক, সো এখানেও ঠিক আছে। যন্ত্রণা রে বাবা, কপালটাই খারাপ। তাহলে হোপফুলি তোমরা আইডিয়া বুঝতে পারছো না, এখানে তাহলে আমার এখানে 27তম ডাকটা মিলে গেছে, একটু পরে দেখবো। 27তম ডাকটা মিলে গেছে, 27তম দাগ, 27 হচ্ছে ভার্নিয়ার সমপাতন, আর ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে 0.02 মিলিমিটার, এই দুইটা মিলে আমার হয়ে গেছে 0.54। আর এখানে আমার মেইন স্কেলের পার্ট পেয়েছি 19, ভার্নিয়ার স্কেলের 0তম দাগ 19তম দাগকে অতিক্রম করেছে।
প্রথম ক্লাসটা ভালো ছিল, প্রথম দিনের ক্লাসটা আমাদের ভালো ছিল। আজকের ক্লাসটাই বাজে অবস্থা। যাই হোক, ঠিক আছে, লাঠিটার দৈর্ঘ্য মাপার চেষ্টা করছি। আনলাম, 27তম দাগ মিলে গেল, 27তম দাগ মিলে গেল। তাহলে 27 ইন্টু ভার্নিয়ার, 27 হচ্ছে ভার্নিয়ার সমপাতন, ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে 0.02, দ্যাট ব্রিংস আস 0.54, 0.54। এই যেটা হচ্ছে ভার্নিয়ার পার্ট। আর মেইন স্কেলের পার্ট হচ্ছে 19 মিলিমিটার বা 19। ভার্নিয়ার স্কেলের 0তম দাগ মূল স্কেলের 19তম দাগকে ক্রস করছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে মেইন স্কেলের পার্ট, এই হচ্ছে ভার্নিয়ার স্কেলের পার্ট। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ডায়ামিটার হবে 19 যোগ 0.54 মিলিমিটার। কিন্তু কিন্তু আমরা যে যন্ত্রটা ইউজ করেছি এটা তো সমস্যা, এটাতে তো ত্রুটি আছে, পজিটিভ এরর আছে। আমরা এই যন্ত্র নিয়ে কাজ করছি, পজিটিভ এরর আছে। তাহলে ত্রুটিটা কি করতে হয়? ত্রুটিটা বিয়োগ করতে হয়, ত্রুটিটা বিয়োগ করতে হয়, ঠিক না? তাহলে সেক্ষেত্রে আমরা এই ত্রুটিটা বিয়োগ করবো। এখান থেকে আমার মেইন আসলে অ্যান্সার আসবে, যেটা একটু মোটা কালি করে দিই। তাহলে আমার অ্যান্সার যেটা আসবে আমি সেই ত্রুটিটা বিয়োগ করে দিব। এবং সেই ত্রুটিটা কত? সেই ত্রুটিটা ভার্নিয়ার স্কেল যেভাবে বের করো সেটা, এরর বিয়োগ করতে হবে, এরর। এখানে এরর কত হবে একটু খেয়াল করে দেখো তো, মাঝখানেরটা কততম দাগ মিলে গেছে এখানে? এই ছবির মধ্যে ভার্নিয়ার সমাপতন কত? এটা মিলে নাই, এটাও 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 মিলে নাই, এইটা মনে হয় মিলে গেছে। 3 নাম্বার দাগ মনে হয় মিলে গেছে, সমাপতন না? 3 নাম্বার দাগ মিলে গেছে। তাহলে এটা হচ্ছে তুমি ভি এর মতো চিন্তা করো, আর ভিসি তো হচ্ছে তুমি একটু আগে দেখলাই ভিসি কত। ঠিক আছে, তাহলে এরর বের করার জন্য নিয়মটা কি? নিয়মটা হচ্ছে ওই যে ভার্নিয়ার সমাপতন 3 ইন্টু ভার্নিয়ার ধ্রুবক। এই স্কেলের ক্ষেত্রে সেটা কত? এই স্কেলের ক্ষেত্রে সেটা যত আসে তত, হ্যাঁ, যে 0.02, বা আমরা যে স্কেলটা চিন্তা করেছিলাম সেই স্কেলে কিন্তু মানটা ছিল কত? 0.1 বা 10 মিলিমিটার বলা যেতে পারে, বা 1 মিলিমিটার বলা যেতে পারে। ঠিক আছে, তাহলে তুমি ভার্নিয়ার স্কেলের পার্ট যেভাবে বের করো, ত্রুটিও ঠিক সেইভাবে বের করো, ত্রুটিও ঠিক সেইভাবে বের করো। নর্মাল নিয়মে তুমি ম্যাথ করবা, ম্যাথ করে এই অংশ দুইটা বের করবা, এই অংশ দুইটা বের করবা, মেইন স্কেল রিডিং আর হচ্ছে আমার ভার্নিয়ার স্কেল রিডিং, মাইনাস এররটা করতে হবে। এরর কিভাবে বের করব? এরর বের করার নিয়ম একদমই সহজ, যেটা বললাম, ওই ভার্নিয়ার পার্ট যেভাবে বের করতে, ভার্নিয়ার সমপাতন ইনটু ভার্নিয়ার ধ্রুবক, এভাবে বের করবা। আর এখানে একটা জিনিস মনে রাখবা, নেগেটিভ এরর যেহেতু মাইনাস, সো এই মাইনাস আর নেগেটিভ এররের মাইনাস দুইটা মিলে কিন্তু তখন প্লাস হয়ে যাবে। এরর যদি ঋণাত্মক হয়, মাইনাস এরর হয়, তাহলে এটার আগে মাইনাস দিবা, তখন এই দুই মাইনাস মিলে কিন্তু আলটিমেটলি সূত্রে প্লাস হয়ে যাবে। আর এরর যদি পজিটিভ হয় তখন তো এই মাইনাসটা আলটিমেটলি ওখান থেকে মাইনাসই যাবে। ঠিক আছে, ডি হচ্ছে ডায়ামিটার ডিনোট করে, হ্যাঁ, ডি হচ্ছে ডায়ামিটার, হ্যাঁ, ডায়ামিটার। আচ্ছা, বা লেন্থ চিন্তা করতে পারো, যে কোনো কিছু। এটা ছিল হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেলের এরর। এখন যদি চলে আসি আমাদের স্ক্রু গজের এরর, স্ক্রু গজের এররটাও যদি একটু দেখাই দিই। স্ক্রু গজের ফর্মুলা তোমরা জানো, স্ক্রু গজের ফর্মুলা সেম, যে আমার প্রথমে এক্ষেত্রে 3 ধরনের এরর হতে পারে, জিরো এরর, পজিটিভ এরর, আর হচ্ছে নেগেটিভ এরর। ঠিক আছে, কিন্তু এই ক্ষেত্রে সিস্টেমটা উল্টা। এই ক্ষেত্রে দেখো, এই যে এই জিরো দাগটা, সার্কুলার স্কেলের জিরো দাগটা আমার এই যে লাইনটা, এই জিরো থেকে কি নিচে না? সার্কুলার স্কেলের জিরো দাগটা আমার এই যে মেইন স্কেল যেটা আছে, সেই মেইন স্কেলের নিচে, তখন এটাকে বলা হবে পজিটিভ। আর যদি সার্কুলার স্কেলের জিরো দাগটা মেইন স্কেলের উপরে হয়, তখন সেটাকে বলা হবে নেগেটিভ এরর। আর এই এররটা ক্যালকুলেশন করব কিভাবে? এরর ক্যালকুলেশনটা কিভাবে করে ভাইয়া? এরর ক্যালকুলেশন যদি পজিটিভ এরর হয় তাহলে সমস্যা নাই। পজিটিভ এরর হলে তুমি জাস্ট দেখবা কততম দাগ এই জিরো দাগের সাথে মিলে গেছে, ওই যে ভার্নিয়ার সমপতনের মতো কততম দাগ
এই 0 দাগের সাথে মিলে গেছে সেটা দেখবা। সেটা ধরো যদি 3 হয় তাহলে 3, 5 হলে 5। এক্ষেত্রে মনে হচ্ছে 3 ইনটু এলসি, লিস্ট কাউন্ট বা পিচ বলতে পারো, হ্যাঁ, যন্ত্রের পিচ যেটা সেটা। আর যদি নেগেটিভ এরর হয় তাহলে এক্ষেত্রে ক্যালকুলেশনটা একটু অন্যরকম। যেমন এটা হচ্ছে নেগেটিভ এরর, ঠিক না? 0 দাগটা উপরে আছে, মেইন স্কেলের 0 দাগ থেকে আমার সার্কুলার স্কেলের 0 দাগ একটু উপরে আছে, তাহলে এটা নেগেটিভ এরর বলেছে। যখন নেগেটিভ এরর হবে তখন তুমি ভার্নিয়ার সমপাতন বের করলে হবে না। সমপাতন কত, এটা কত নাম্বার লাইন মিলে গেছে? 46 নাম্বার লাইন মিলে গেছে, ঠিক আছে? এখানে 46 নাম্বার লাইনটা 0 দাগের সাথে মিলে গেছে। তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হবে তোমার হচ্ছে টোটাল দাগের সংখ্যা -46 ইনটু এলসি। দেখো এরর ক্যালকুলেশনটা একটু দেখো আমাকে। এই ছবিটা নিচে নিয়ে যাই, এটা পরে দরকার নাই, আগে এটা শিখাই। এরর ক্যালকুলেশনটা শিখাই। স্ক্রু গজের ক্ষেত্রে এরর ক্যালকুলেশন যদি পজিটিভ এরর হয় তাহলে জাস্ট ভার্নিয়ার সমপাতন বা সার্কুলার স্কেল সমপাতন ইনটু লিস্ট কাউন্ট। আর যদি নেগেটিভ এরর হয় তখনই ঝামেলা, তখন ফর্মুলাটা উল্টা। তখন ফর্মুলা হচ্ছে মোট ডিভিশন কত সেটা থেকে ওই ভার্নিয়ার সমপাতন বিয়োগ করতে হয়। মোট ডিভিশন কত সেটা থেকে ভার্নিয়ার সমপাতন বিয়োগ করতে হয়, তারপর তার সাথে এলসি গুণ করতে হয়। আর একটা মাইনাস তো থাকবেই, এটা যেহেতু ঋণাত্মক এরর, নেগেটিভ এরর, এটার মধ্যে কিন্তু মাইনাস থাকবেই, আর এটা হবে পজিটিভ। দেখো এই জাস্ট নেগেটিভ এররটা বুঝছো কিনা, নেগেটিভ এরর ক্যালকুলেশনটা বুঝছো কিনা? এখানে 50 কি ভাইয়া বলতে পারো? ভাইয়া 50টা কি? 50 হচ্ছে বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা, বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা। ঠিক আছে? তাহলে যখনই ঋণাত্মক এরর হয় তখন আমি কি করি ভাইয়া? সমপাতন বের করি এবং এটা মোট ভাগ সংখ্যা থেকে বিয়োগ করে নেই, তারপর সেটা এলসি দিয়ে গুণ করি। এলসি কি? এলসি তোমরা জানো, এলসি কি সেটা তো তুমি জানো, পিচ ডিভাইডেড বাই ভাগ সংখ্যা। পিচের মান কত হয়? পিচের মান হয় নরমালি 1 মিলিমিটার, আর ভাগ সংখ্যা কত হয়? নরমালি 100 হয়, 50 হয়। যেমন এই স্কেলের ক্ষেত্রে বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা কয়টা টোটাল? 50টা, ঠিক আছে? 50। এটা হচ্ছে এলসি এর মান। ওই যে ভার্নিয়ার ধ্রুবকের মতো, ভার্নিয়ার ধ্রুবকে 1 ডিভাইডেড বাই কি করতাম? ভার্নিয়ার স্কেলে ভাগ সংখ্যা s বাই n। এখানে স্ক্রু গজ এর ক্ষেত্রে সাউন্ড নাই, আবারও কি সাউন্ড নাই? স্ক্রু গজের ক্ষেত্রে যেটা হয় পিচ ডিভাইডেড বাই ভাগ সংখ্যা আছে, হ্যাঁ আছে, ঠিক আছে। তাহলে এটা একটু মাথায় রাখো, এটা একটু ডিফারেন্ট নিয়ম, এটা একটু ব্যতিক্রমী নিয়ম, এই জন্য এটা দেখাইছি। এই যে ব্যতিক্রমী নিয়ম, নেগেটিভ এররের ক্ষেত্রে ব্যতিক্রম নিয়ম, নেগেটিভ এররের ক্ষেত্রে ব্যতিক্রম নিয়ম। এবং নেগেটিভ পজিটিভ মানে কি? তার আগে কিন্তু নেগেটিভ দিয়ে নিবা। এরর যদি নেগেটিভ হয় তার আগে একটা মাইনাস হবে, এরর যদি পজিটিভ হয় তার আগে একটা প্লাস দিয়ে নিবা, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে যে 3 ছিল সেই 3টা কি ছিল? এটা হচ্ছে বলতে পারো ওই লাইন, বৃত্তাকার স্কেলের যেই লাইন মূল স্কেলের 0তম লাইনের সাথে বা রেফারেন্স লাইনের সাথে অ্যালাইন করছে, ঠিক আছে? তোমরা যদি বুঝতে পেরে থাকো ভাইয়াকে একটু জানাবা। তাহলে আমরা স্লাইড ক্যালিপারসে এরর শিখলাম এবং আমরা স্ক্রু গজে এরর শিখলাম। পজিটিভ এরর মানে সেটার আগে প্লাস হবে, নেগেটিভ এরর মানে সেটার আগে মাইনাস হবে, এবং সবসময় এরর বিয়োগ করতে হয়, এরর সবসময় বিয়োগ করতে হয়, মেইন মান থেকে এরর সবসময় বিয়োগ করতে হয়। আর এরর নিজে আবার প্লাস মাইনাস হতে পারে, এটা খেয়াল রাখবা। এরর বিয়োগ করতে হয়, আর সেই এররটা নিজে কিন্তু আবার পজিটিভ অথবা নেগেটিভ হতে পারে। স্লাইড ক্যালিপারসে কখন পজিটিভ এরর হয়? যখন 0 দাগটা আগায় থাকে। ভার্নিয়ার স্কেলের 0 দাগটা মেইন স্কেল থেকে আগায় আছে, আগায় থাকা মানে প্লাস, আগায় থাকা মানে প্লাস, এভাবে মনে রাখো। আর স্লাইড ক্যালিপারসে 0 দাগটা মেইন স্কেল থেকে পিছায় থাকলে সেটাকে বলা হয় নেগেটিভ এরর। আগায় থাকলে পজিটিভ, পিছায় থাকলে নেগেটিভ, ঠিক আছে? এবং এই এররটা বের করি কিভাবে? এররটা ক্যালকুলেট করে কিভাবে ভাইয়া? ক্যালকুলেশনের নিয়ম হচ্ছে সমপাতন
সমপাতন ইনটু ভার্নিয়ার ধ্রুবক। এই ক্ষেত্রে দেখো তো সমপাতন কত, এই যে 3 নাম্বার লাইনটা মিলে গেছে, তাহলে এটা সমপাতন হচ্ছে 3 ইনটু ভিসি হচ্ছে কত, এক্ষেত্রে যেহেতু 10টা ঘর বোঝাই যাচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট কত হবে 1/10। ঠিক আছে, তাহলে পজিটিভ এররের ক্ষেত্রে এটার মান আসবে কত 3 ইনটু 1/10, 3 ইনটু 1/10। আর নেগেটিভ এররের ক্ষেত্রে এটা মান কত আসবে, নেগেটিভ এররের ক্ষেত্রে একই রকম ফর্মুলা, তাহলে সেক্ষেত্রে কতটা দাগ মিলে গেছে দেখো তো, এটা মিলে না, 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 এইটা মিলে গেছে, 8 নাম্বার দাগ মিলে গেছে, 8 নাম্বার দাগটা মিলে গেছে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এটা হবে 8 ইনটু ভার্নিয়ার ধ্রুবক 1/10, এবং এটা যেহেতু নেগেটিভ এরর তাহলে এটার আগে একটা মাইনাস হবে, এটা যেহেতু নেগেটিভ এরর তাহলে সেহেতু এটার আগে একটা মাইনাস হবে। আর এটা যেহেতু পজিটিভ এরর ছিলাম এটাকে উপরে নিয়ে যাই, তাহলে এরর ক্যালকুলেশন দিলাম, তারপর এটা মুছে দেই, এই জিনিসগুলোকে সামনে নিয়ে আসি, এটার আগে প্লাসই থাকবে। ঠিক আছে, এই তো, তাহলে এগুলো হচ্ছে এররের মান, এগুলো হচ্ছে এররের মান, সমাপাতন ইনটু ভিসি, সমাপাতন ইনটু ভার্নিয়ার ধ্রুবক। আর এররকে সবসময় বিয়োগ করতে হয়, এররকে সবসময় বিয়োগ করতে হয়। ঠিক আছে, আর এরর তো দেখলেই এরর নিজে কিন্তু একবার প্লাস হয় একবার মাইনাস হতে পারে, এটা একটু খেয়াল রাখবে। মানে এই মাইনাসের সাথে এররের মাইনাসকে মিক্স করে দিও না, যে ঋণাত্মক এরর মানে এখানে মাইনাস আর ধনাত্মক এরর মানে এখানে প্লাস, এরকম কিছু না। ব্র্যাকেটের ভেতরে প্লাস মাইনাস হতে পারে, এররটা নিজে প্লাস মাইনাস হতে পারে। ঠিক আছে, যেখানে যে বক্সটা, এই বক্সের মানটা আমি এখানে লিখে দিয়েছি। ঠিক আছে, সো বক্সের ভেতরে, এই বক্সটার ভেতরে প্লাস মাইনাস হতে পারে, এটা একটু মাথায় রাখবা। পজিটিভ এরর মানে এগিয়ে থাকা, নেগেটিভ এরর মানে পিছিয়ে থাকা। আর স্ক্রু গজের ক্ষেত্রে পজিটিভ এরর নেগেটিভ এরর কি উল্টা নিয়ম। হ্যাঁ, নিচে থাকা এই জিরো দাগটা মেইন স্কেলের 0 থেকে নিচে থাকা মানে হচ্ছে পজিটিভ এরর, বৃত্তাকার স্কেলের 0 দাগ মেইন স্কেলের 0 দাগ থেকে নিচে আছে তাহলে এটা পজিটিভ, বৃত্তাকার স্কেলের 0 দাগটা মেইন স্কেলের 0 দাগ থেকে উপরে আছে তার মানে এটা নেগেটিভ। পজিটিভ হলে ফর্মুলা কি, সমপাতন ইনটু এলসি। সমপাতন কত দেখো, এটা পজিটিভ এরর, আমার হচ্ছে 3 নাম্বার দাগ মিলে গেছে, আমার কাছে কেন জানি মনে হচ্ছে 3 নাম্বার দাগ এটার সাথে মিলে গেছে, তাহলে সমাপাতন হচ্ছে 3 ইনটু এলসি। এলসি কত, এই যে পিচ বাই ভাগ সংখ্যা। আর যদি নেগেটিভ এরর হয়, নেগেটিভ এরর যখন হবে তখন নিয়মটা কি, নিয়মটা হচ্ছে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা থেকে সমপাতন বিয়োগ করতে হয়। সমপাতন কত, আমি দেখতে পাচ্ছি 46 নাম্বার লাইনটা আমার 0 দাগের সাথে মিলে গেছে, এখানে 46তম লাইনটা মেইন স্কেলের 0 দাগের সাথে একদম হুবহু মিলে গেছে। তাহলে সেই ক্ষেত্রে আমি বলতে পারবো এই এররটা বের করবো কিভাবে, এররটা বের করবো হচ্ছে এইভাবে, এই যে 50 বা বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা মাইনাস সমপাতন। ঠিক আছে, মাইনাস সমপাতন ইনটু এলসি, এলসি মানটা তো বের করেই দিলাম এখানে। এলসি হচ্ছে লিস্ট কাউন্ট, একটা স্ক্রু গজ দিয়ে সর্বোচ্চ যতটুকু ক্ষুদ্র দৈর্ঘ্য মাপা যায় সেটাকে বলা হয় লিস্ট কাউন্ট। যেমন ভার্নিয়ার স্কেলে তুমি সর্বনিম্ন কতটুকু মাপতে পারবা, ভার্নিয়ার ধ্রুবক পর্যন্ত না, ভার্নিয়ার ধ্রুবকের মান যত হবে ততটুকু মাপতে পারবা সর্বনিম্ন। তাহলে ভার্নিয়ার ধ্রুবকের ক্ষেত্রে লিস্ট কাউন্ট হচ্ছে ভার্নিয়ার ভিসি। আর স্ক্রু গজের ক্ষেত্রে, স্ক্রু গজ তো তুমি দেখছো নাকি দেখো নাই, স্ক্রু গজ তো দেখার কথা। হ্যাঁ, স্ক্রু গজের অ্যানিমেশনটা যদি একটু দেখাই দিই, SCREW স্ক্রু গজ জিফটা যদি আমি তোমাদের দেখাই দিই, এই যে এগুলো হচ্ছে স্ক্রু গজের মতো। ঠিক আছে, স্ক্রু গজ দেখতে এমন, স্ক্রু গজ দেখতে এমন হয়। এটা রেখে তারপরে যে এটাকে তুমি পেঁচায় স্ক্রুর মতো এরকম করো, তাহলে সেক্ষেত্রে স্ক্রু গজেও তুমি সর্বনিম্ন যতটুকু মাপতে পারবা, অ্যাকুরেটলি মাপতে পারবা, সেটাকে বলা হয় লিস্ট কাউন্ট। তাহলে লিস্ট কাউন্ট বের করার ফর্মুলাটা কি, পিচ ডিভাইডেড বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। এই যে বৃত্তাকার স্কেলে কয়টা ভাগ আছে, এখানে 50টা আছে, বাট এমন অনেক বৃত্তাকার স্কেল আছে যেখানে 100টা ভাগ
বা 200টা ভাগ থাকতে পারে। তাহলে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা যেমন এখানে 50টা দাগ কাটা আছে টোটাল। আর উপরে 1 মিলিমিটার, এটা হচ্ছে পিচ। পিচ মানে তুমি এই স্কেল থেকে, এটা তো বৃত্তাকার স্কেল, বৃত্তাকার স্কেল থেকে এক ভাগ ঘোরাইলে, টোটাল এক ভাগ ঘোরাইলে এটা যতটুকু আগায়, স্ক্রুর মতো আগাবে না, তুমি এটাকে পেঁচাইলে এটা সামনে আগাবে, ঢুকবে, এই তো ঢুকবে। তাহলে এই যে একবার পেঁচাইলে যতটুকু আগায় এটাকে বলা হয় পিচ। এটা নরমালি 1 মিলিমিটার থাকে, এটা নরমালি 1 মিলিমিটার থাকে, বুঝতে পারছো? তুমি যদি একবার পুরো স্ক্রুটাকে একবার ঘোরাও তাহলে এটা 1 মিলিমিটার আগায়, সেটাকে বলা হচ্ছে পিচ। পিচ। তাহলে পিচকে যদি আমি টোটাল ভাগ সংখ্যা দিয়ে ভাগ করি, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা যেটা পাওয়া যায় সেটাকে বলা হয় এলসি বা লিস্ট কাউন্ট। এলসি মানে হচ্ছে লিস্ট কাউন্ট। আর ভার্নিয়ার ধ্রুবক বের করার ফর্মুলা গত ক্লাসে শিখাইছি, যারা ছিল না তারা গতকালকে ভিডিওটা গ্রুপ থেকে, ইউটিউব থেকে, যে কোনো জায়গা থেকে দেখে নিও। বোতল থিওরি, ঠিক আছে, ফাইন। এটা একটু মাথায় রাখো, স্ক্রু গজের ক্ষেত্রে পজিটিভ নেগেটিভের উল্টা, নিচে থাকলে 0 দাগ নিচে থাকলে পজিটিভ, 0 দাগ উপরে থাকলে নেগেটিভ। আর নেগেটিভের ক্ষেত্রে যখন মানটা বের করো, এররটা বের করতে চাও, তখন ফর্মুলাটা কিন্তু চেঞ্জ, যে মোট ভাগ সংখ্যা থেকে সমপতন বিয়োগ করতে হয়, ঠিক আছে? মোট ভাগ সংখ্যা থেকে সমপতনটা বিয়োগ করে নিতে হয়। তোমাদের জন্য এইটা দিয়ে দিব আমি, হ্যাঁ, পিডিএফটা দিয়ে দিব, তো তোমরা একটু দেখে নিও, ঠিক আছে? আচ্ছা, আমি যেটা কাজ করি সেটা হচ্ছে নিচে নিচে লিখে দেই, তাহলে আই থিঙ্ক এটা হারাবে না বা বুঝতে সুবিধা হবে। পজিটিভ এররের ক্ষেত্রে ফর্মুলা গুলা সহ এই পুরো জিনিসটা নিচে নিয়ে আসি, পজিটিভের নিচে নিয়ে আসি। এটা হচ্ছে পজিটিভ এররের জন্য, পজিটিভ এররের জন্য, ঠিক আছে? আর নেগেটিভ এররের জন্য এই জিনিসটাকেও নিয়ে আসি আলাদা করে, এটাকে এইভাবে করে দিয়ে দিই, ঠিক আছে? এবং এখানে লিখে দিই এটা হচ্ছে সমপাতন, এটা হচ্ছে সমপাতন, মানে যে দাগটা মিলে গেছে, এই তো। আর এখানে এটা কি 3, কি 3 হচ্ছে সমপাতন, সমপাতন। সবাই কি বুঝেছো? ক্লাস মেবি রেকর্ড করতেছে না, ক্লাসটা রেকর্ড হচ্ছে, হ্যাঁ ক্লাসটা রেকর্ড হচ্ছে, সমস্যা নাই। আই থিংক রেকর্ড, আচ্ছা রেকর্ড হচ্ছে না, সমস্যা নেই, আমাদের ফেসবুকে আছে, তো ফেসবুকে এটা আছে, এটা অটোমেটিক কি হয়ে যাবে, এটা ফেসবুক থেকে ডাউনলোড করে দিয়ে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। তাহলে এই ছিল হচ্ছে আমাদের এররের কাহিনী। তুমি সবসময় এররটা বিয়োগ করতে হয়, বাট এরর নিজে প্লাস মাইনাস হতে পারে, এরর নিজে কখনো প্লাস হয়, আবার এরর নিজে কখনো মাইনাস হয়, এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে? আর এরর সবসময় বিয়োগ করতে হয়, সবসময়। এই যে আমি এররটা বিয়োগ করেছি, আর এরর নিজে প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। আমার আজকের ক্লাসের উদ্দেশ্য ম্যাথ করিয়ে দেয়া না, আমার ক্লাস তোমাদের অলরেডি অনেক কিছু পড়ানো হয়ে গেছে, আজকের ক্লাসটা হচ্ছে রিভিশন টাইপের, আমি তোমাদের রিভাইজ মানে টোটাল জিনিসটা মাথায় নিয়ে আসবো। এখানে একটা ম্যাথ আছে, এখানে একটা ম্যাথ আছে, ঠিক আছে? ক্যালকুলেশন করে যে কখন পজিটিভ এররের ক্ষেত্রে ক্যালকুলেশনটা কেমন হয়, নেগেটিভ এররের ক্ষেত্রে ক্যালকুলেশন কেমন হয়, এটা একটু যদি তোমরা দেখতে পারো। এখানে যদি আমি এই যে এটা যদি দেখাই, মাঝখানে দ্বিতীয় এটা যদি দেখাই, দেখো প্রথমে 0 এরর আছে কিনা সেটা চেক করা হচ্ছে। দেখা যাচ্ছে এই যে আমার 0 দাগটার নিচে, এটা হচ্ছে মেইন স্কেলের রিডিং দাগ, আর আমার এটা হচ্ছে বৃত্তাকার স্কেলে 0 দাগ নিচে এরর আছে। কত এরর? এটা কি বলা হয়? পজিটিভ এরর। এবং কয় নাম্বার দাগ মিলে গেছে? 7 নাম্বার দাগ মিলে গেছে, 7 নাম্বার দাগ মিলে গেছে। তাহলে সাথে সাথে আমি যদি লিস্ট কাউন্ট 1/100 দেই, তাহলে 0.07 আসে, যেটা হচ্ছে আমার পজিটিভ এররের মান। আর তারপর তুমি যখন বস্তুর দৈর্ঘ্য মাপতে চাইছো তখন একটা মান পাইছো, তখন কিভাবে মান বের করে? ওই যে আমাদের ভার্নিয়ার স্কেলের মতো, যে দাগটাকে অতিক্রম করে সেই দাগটা নিতে হয়, যেমন 2 দ্বিতীয় দাগকে অতিক্রম করছে নাকি, দ্বিতীয় দাগকে অতিক্রম করছে, এবং আমার এখানে কত নাম্বার দাগ মিলে গেছে? 32 নাম্বার দাগ মিলে গেছে, ঠিক আছে? তাহলে মেইন স্কেলের রিডিং হচ্ছে 2, আর বৃত্তাকার স্কেলের রিডিং হচ্ছে 0.32। এই যে 32 এর সাথে তোমার
এলসি গুণ করছে যেটা সেটা। তাহলে মেইন স্কেল রিডিং যোগ বৃত্তাকার স্কেল রিডিং এটা আসছে। এন্ড তারপরে দেখো এই যে মাইনাস করে কিন্তু পজিটিভ এররটা বিয়োগ করে দিছে, মাইনাস করে পজিটিভ এররটা কিন্তু বিয়োগ করে দিছে। আবার ঠিক সেম ভাবে এখানে আরেকটা এরর আছে, এটা দেখা যাচ্ছে 0তম লাইন আমাদের মেইন স্কেলের লাইনের উপরে, তাহলে এটা নেগেটিভ এরর। যখনই এররটা নেগেটিভ হবে, এররটার মানটা কত? আমি দেখতেছি 48তম লাইন, এই যে 45 46 47 48 গুণে দেখো 48তম লাইন মিলে গেছে। তাহলে এরর বের করবো কিভাবে? টোটাল ভাগ সংখ্যা 100 মাইনাস 48, 100 মাইনাস 48 যেটা হয় হচ্ছে 2, 2 এর সাথে লিস্ট কাউন্ট গুণ করলে 0.02 আসে। ঠিক আছে, 2 এর সাথে এটা গুণ করলে 0.02 আসে। এন্ড ফাইনালি তোমার এখানে তো ওই যে নরমাল আগের মতো যে নরমাল নিয়ম করে রিডিং নিছে, রিডিং নিয়ে এই যে মাইনাস ইনটু মাইনাস, এররটা নিচে মাইনাস আর বাইরে হচ্ছে তো মাইনাস আছে, সো দুইটা মিলে কিন্তু আলটিমেটলি প্লাস হয়ে অ্যানসারটা পাবা। এখনো রেইজ হ্যান্ড করো না, আমি তোমাদের সুযোগ দিব। পজিটিভেরটা 1/100 বলছেন না, সমপতন নিতে হবে না? এররের ক্ষেত্রে সমপতন নিতে হয় তো, এই যে এররের ক্ষেত্রে সমপতন ইনটু লিস্ট কাউন্ট, সমপতন ইনটু লিস্ট কাউন্ট, সমপতন তো নিতে হবে, যেটা একটা মিলে যায় সেটা তো নিতে হবে, ঠিক না? আচ্ছা, এখানে একটা জিনিস ওরা ভুল করছে, এখানে একটা ভুল আছে, সেটা হচ্ছে ওরা লিস্ট কাউন্ট হিসেবে 100 নিয়েছে, লিস্ট কাউন্ট হিসেবে 1/100 নিয়েছে, বুঝতে পারছো? আমি যদি 1/50 নেই তাহলে কত আসে দেখি তো লিস্ট কাউন্টটা। 1 divided by 50 0.2 আসে, আর এটা হচ্ছে ইনটু 7। হ্যাঁ, ওটা 50 হবে না, মানে 50 - 48 = 2। হ্যাঁ, 50 - 48 = 2 এখানে, ঠিক আছে? টোটাল ভাগ সংখ্যা হচ্ছে 50টা, সমপতন হচ্ছে 48, তাহলে বিয়োগ করলাম, এটা আসলো 2, 2 এর সাথে এখন এলসি গুণ করতে হবে। এলসি গুণ করছি, এলসি হচ্ছে 0.01, ওদের এলসি হচ্ছে 0.01, ঠিক আছে? আমাকে একটু জাস্ট বলো যে ভাই এররটা বুঝেছি, আমাকে যদি একটু বলো তাহলে আমি সামনে আগাবো। এখানে ধরে নিয়েছে লিস্ট কাউন্ট হচ্ছে 0.01 মিলিমিটার, ঠিক আছে? আমি এটা লিখে দিই, কারণ এটা নাহলে তোমরা আবার প্যাচ লাগাবা। বুঝি না, একজন বলছে বুঝি নাই, বুঝেছি, আবার বুঝান। বুঝেছি, বুঝি ভাইয়া প্লিজ, বুঝি নাই, হাই বুঝছি, জি ভাইয়া বুঝেছি, আগের চেয়ে ক্লিয়ার লাগছে এবার, প্লিজ ভাইয়া বুঝতে পারলাম, ভেরি গুড, ক্লিয়ার। আবার 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 ভাইয়া এইসব গুলাই কি জিরো এরর? হ্যাঁ, এগুলো সবগুলোই জিরো এরর। 0তম লাইন সামনে পিছনে যাওয়ার কারণে যে এররটা হয় সেটাকে বলা হয় জিরো এরর, এগুলাকে বলা হয় জিরো এরর। একটু আবার তোমরা একটু রেকর্ডটা দেখে নিও, আমি লাস্টে আবার চেষ্টা করবো। হ্যাঁ, লাস্টে আবার চেষ্টা করবো বলার চেষ্টা করবো, আমি আবার অন্য একটু এরর গুলো বুঝাই, আরো বেশ কিছু এরর তোমাদের শিখাইতে হবে। যেমন ধরো আপেক্ষিক এরর শিখাই, এখন যদি আমরা আপেক্ষিক এরর আর হচ্ছে চূড়ান্ত এরর এই জিনিসগুলো শিখাই, আপেক্ষিক ত্রুটি এগুলো থেকে ম্যাথ আসে। হ্যাঁ, এগুলো থেকে ম্যাথ আসবে, আমি নিশ্চিত ম্যাথ আসবে। চূড়ান্ত ত্রুটি এই দুইটা ত্রুটি তোমাদের বের করতে হয় নরমালি। আবার আমি লাস্টের দিকে একটু বলে যাব, সামারি করে যাব, লাস্টের 10 মিনিট তোমাদের জন্য সামারি করে যাব, একটু অপেক্ষা করো। আপেক্ষিক ত্রুটিটা কি? যেমন আমি ক্লাসে হয়তো বলেছিলাম যে একটা স্কেল ধরো 1 সেন্টিমিটার, কিন্তু স্কেলে এই 1 সেন্টিমিটার দৈর্ঘ্য স্কেল, এটা মাপতে গিয়ে তুমি হয়তো যে ভুলটা হয় তোমার, সেই ভুলটা হয়তো ধরো 0.5 সেন্টিমিটার এদিক ওদিক হয়,
ঠিক আছে, মানে তুমি 1 সেন্টিমিটার মাপতে পারো না, তোমার ভুলটা হয় 0.5 সেন্টিমিটার এদিক ওদিক। তাহলে আপেক্ষিক ত্রুটিটা কত হবে? আপেক্ষিক ত্রুটি হচ্ছে নিজের সাথে নিজের তুলনা, নিজের সাথে নিজের তুলনা, যে কতটুকু ত্রুটি হচ্ছে। তাহলে ওর আসল দৈর্ঘ্য ছিল 1 সেন্টিমিটার, সেখানে ভুলই হতে পারে 0.5 সেন্টিমিটার, এদিক সেদিক হতে পারে। হ্যাঁ, তুমি হয়তো ভুলে 0.5 সেন্টিমিটার কম মাপতে পারো অথবা 0.5 সেন্টিমিটার বেশি মাপতে পারো। তাহলে এই যে তুমি কতটুকু এদিক সেদিক হয় তোমার, মানে এটাকে আমরা বলি চূড়ান্ত ত্রুটি, ডিভাইডেড বাই তার নিজের সমান ইনটু 100%, এটাকে বলা হয় আপেক্ষিক ত্রুটি। আপেক্ষিক মানে নিজের সাপেক্ষে যে ত্রুটিটা হয়। তাহলে সেক্ষেত্রে তার দৈর্ঘ্য ছিল 1 সেন্টিমিটার, তার ত্রুটি হচ্ছে 0.5 সেন্টিমিটার এদিক সেদিক হতে পারে, মাপতে গিয়ে তুমি 0.5 সেন্টিমিটার এদিক ওদিক ভুল করো ধরো, তাহলে 0.5 ডিভাইডেড বাই 1 ইনটু 100, তাহলে এটা আসে 50%। এটা অ্যান্সার আসে হচ্ছে 50%। দৈর্ঘ্য ছিল তোমার লাঠিটার দৈর্ঘ্য ছিল 1 সেন্টিমিটার। হ্যাঁ, এখন যদি তোমার লাঠিটার দৈর্ঘ্য হয় 10 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার একটা লাঠির দৈর্ঘ্য মাপতে গেছো, প্লাস মাইনাস 0.5 সেন্টিমিটার এদিক সেদিক হয়েছে, এতে তুমি বললা আপেক্ষিক ত্রুটি হচ্ছে 50%। আবার এখন তুমি 10 সেন্টিমিটার একটা লাঠি মাপতে চাচ্ছ, এটা তো মাপতে গিয়ে তোমার এদিক সেদিক হতে পারে 0.5 সেন্টিমিটার, তাহলে সেক্ষেত্রে 0.5 সেন্টিমিটার ডিভাইডেড বাই 10 সেন্টিমিটার ইনটু 100%, এটা কত আসবে? 5%। দেখো তোমার মাপার এদিক সেদিক কিন্তু সেম রয়েছে, তুমি কিন্তু এদিক মানে কম বেশি তোমার ভুল হতে পারে 0.5 সেন্টিমিটার, ভুল হতে পারে 0.5 সেন্টিমিটার, কিন্তু তুমি কতটুকু দৈর্ঘ্যের উপর মাপতেছো এটার উপর বেস করে আপেক্ষিক ত্রুটি কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। যে আজে বাজে কথা বলবা তাকে আসলে কি করবো, আমি কাইন্ডলি রিকোয়েস্ট করছি আজে বাজে কথা বললো না। হ্যাঁ, এখানে সবাই আমরা রিভিশন করতে আসছি। তাহলে তুমি 1 সেন্টিমিটার একটা বস্তুর দৈর্ঘ্য মাপতে গিয়ে আপেক্ষিক ত্রুটি পাইলা 50%, আর 10 সেন্টিমিটার একটা বস্তুর দৈর্ঘ্য মাপতে গিয়ে তুমি আপেক্ষিক ত্রুটি পাইলা 5%। এটা তাৎপর্যটা কি? তাৎপর্য মানে হচ্ছে আপেক্ষিক ত্রুটি মানে ভুল কতটুকু হতে পারে। ঠিক আছে, ও নিজের তুলনায় ভুল। ও আমি কিন্তু ভুলের পরিমাণ দেখছি সেম, দেখো এটাও প্লাস 0.5, এটাও 0.5। উপরে যে মান এটাকে বলা হয় চূড়ান্ত ত্রুটি। হ্যাঁ, উপরের মানটাকে আমরা বলতে পারি চূড়ান্ত ত্রুটি, এটা হচ্ছে চূড়ান্ত ত্রুটি। চূড়ান্ত ত্রুটি এটাকে বলা হয় চূড়ান্ত ত্রুটি, এটাকে বলা হবে চূড়ান্ত ত্রুটি। তাহলে চূড়ান্ত ত্রুটি সেম, কিন্তু তুমি কতটুকু মাপতেছো, কতটুকু দৈর্ঘ্যের উপর মাপতেছো, এটার উপর বেস করে কিন্তু আপেক্ষিক ত্রুটিটা চেঞ্জ হয়ে যায়, কখনো কখনো 50%, কখনো কখনো 5%। এর মানে হচ্ছে আপেক্ষিক মানে কি? কারো তুলনায়। আপেক্ষিক মানে কারোর সাথে তুলনা করছো। তাহলে এই ক্ষেত্রে আমার তুলনাটা নিজের সাথে হচ্ছে। ঠিক আছে, কোনো কিছুর ভুল বা কোনো কিছুর আপেক্ষিক ত্রুটি 50% মানে কি? 50% মানে তার যে দৈর্ঘ্য এটার অর্ধেক কম বেশি হতে পারে। আবার কোনো কিছুর আপেক্ষিক ত্রুটি 5% মানে কি? তার যে দৈর্ঘ্য এটাতে ভুল 5%, শুধুমাত্র 5%। হ্যাঁ, 0.05% এদিক সেদিক হতে পারে। রিলেটিভ এরর। হ্যাঁ, আপেক্ষিক ত্রুটি হচ্ছে রিলেটিভ এরর। তোমরা চ্যাট অপশনটা ক্লোজ করে রাখো, তাহলেই তো হয়। চ্যাট অপশনটা ক্লোজ করে রাখো। শতকরা না বললেও কি 100 দিয়ে গুণ করবো? হ্যাঁ, আপেক্ষিক ত্রুটি নরমালি শতকরা দিয়ে হিসাব করা হয়। ঠিক আছে, শতকরা না বললেও আপেক্ষিক ত্রুটি তুমি পার্সেন্টেজ দিয়ে দিবা। তাহলে আমরা রিলেটিভ এরর বের করতে চাচ্ছি। ঠিক আছে, রিলেটিভ এরর হচ্ছে অ্যাবসলিউট এরর ডিভাইডেড বাই তার যে ভ্যালু ছিল রিয়েল ভ্যালু ইনটু 100%। সো এই ক্ষেত্রে চূড়ান্ত ত্রুটি হচ্ছে এই যেটা কতটুকু এদিক সেদিক হতে পারে, কতটুকু এদিক সেদিক হতে পারে। এখন আমরা যে একটা এক্সাম্পল দেখি, আমি জাস্ট রিভিশন করাই দিচ্ছি। আমার আজকে উদ্দেশ্য হচ্ছে রিভিশন করাই দেয়া। যেমন নরমালি কি করি আমরা, আপাতত ক্ষেত্রফল বের করি। একটা বস্তুর দৈর্ঘ্য আছে ধরো 50 সেন্টিমিটার এবং প্রস্থ আছে 25 সেন্টিমিটার।
তোমরা ইয়ের সময় তোমার অ্যাসাইনমেন্ট করার সময় এটা কিন্তু অনেক ভালো করে এই জিনিসটা অনেক ভালো করে ফিল করছো তোমরা, এই জিনিসটা অনেক ভালো করে ফিল করছো তোমরা, এই ত্রুটি বের করার জিনিসগুলা অনেকে হয়তো দেখে দেখে করছো, অনেক জায়গায় ভিডিও দেখছো, বাট অ্যাসাইনমেন্ট করার ক্ষেত্রে কিন্তু এই এরর গুলা নিয়ে আমাদের অনেক ঘাটাঘাটি করতে হয়েছে, ঠিক না, সবাইকে আমাদের। তাহলে এখন বললো তুমি যখন দৈর্ঘ্য মাপতে চাও তখন সেটা ধরো 3 সেন্টিমিটার এদিক সেদিক হয়, তার মানে দৈর্ঘ্য আসল মান 50 সেন্টিমিটার, কিন্তু এটা প্লাস মাইনাস 3 সেন্টিমিটার হতে পারে, মানে ভুল হতে পারে। ঠিক সেম ভাবে যখন তুমি দৈর্ঘ্য মাপবা 25 সেন্টিমিটার, সেটাও প্লাস মাইনাস 3 সেন্টিমিটার হতে পারে। প্লাস মাইনাস মানে কি, হয়তো তুমি ভুল করে সর্বোচ্চ 28 সেন্টিমিটার মাপবা 25 সেন্টিমিটারকে, নয়তো তুমি ভুল করে সর্বনিম্ন 22 সেন্টিমিটার মাপবা, এটাই তো প্লাস মাইনাস মানে কি। প্লাস মাইনাস মানে হচ্ছে সর্বোচ্চ কতটুকু, সর্বনিম্ন কতটুকু। তুমি যখন লেন্থ মাপতে চাও তখন এটা হচ্ছে 50 প্লাস মাইনাস 3, আর তুমি যখন উইডথ মাপতে চাও তখন হচ্ছে 25 প্লাস মাইনাস 3 সেন্টিমিটার। এখন যদি তোমাকে বলা হয় দৈর্ঘ্যের আপেক্ষিক ত্রুটি কত, দৈর্ঘ্যের আপেক্ষিক ত্রুটি কত, তুমি বলবা এটা হচ্ছে চ্যাপ্টার 1 পড়ছি আমরা, চ্যাপ্টার 1 ফিজিক্সের চ্যাপ্টার 1 রিভিশন করতেছি আমরা। আজকে ক্লাস 2 নাম্বার ক্লাস, 1 নাম্বার ক্লাস অলরেডি আপলোড করা আছে। দৈর্ঘ্যের ত্রুটি হবে আপেক্ষিক ত্রুটি যেটা, সেটা হবে 3 সেন্টিমিটার ডিভাইডেড বাই 50 ইনটু 100%। প্রস্থের আপেক্ষিক ত্রুটি কত হবে, প্রস্থ এদিক সেদিক হতে পারে 3 সেন্টিমিটার, আর তার নিজের সমান আছে 25 ইনটু 100%। আমাকে একটু মানগুলো বের করে দাও, আমার কাছে ক্যালকুলেটর, আচ্ছা আমি নিচ্ছি, দাঁড়াও, ক্যালকুলেটর দাও ব্যাগ থেকে। ঠিক আছে, এটা হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থের আপেক্ষিক ত্রুটি, যতটুকু প্লাস মাইনাস হতে পারে ডিভাইডেড বাই তার রিয়েল মান, প্রকৃত মান। ঠিক আছে, তাহলে 3 ডিভাইডেড বাই 50 ইনটু 100%, সো এটা আসে কত, 6%। দৈর্ঘ্যের ভুল 6% হতে পারে আপেক্ষিক ত্রুটি, দৈর্ঘ্যের আপেক্ষিক ত্রুটি, আর প্রস্থের আপেক্ষিক ত্রুটি হতে পারে 12%। তাহলে আপেক্ষিক ত্রুটির ফর্মুলাটা কি ভাইয়া? তাহলে ভাই আপেক্ষিক ত্রুটির ফর্মুলাটা বললাম, আপেক্ষিক ত্রুটির ফর্মুলাটা বললাম ভাইয়া, চূড়ান্ত ডিভাইডেড বাই প্রকৃত ইনটু 100%। এই হচ্ছে আমার আপেক্ষিক ত্রুটির ফর্মুলা। তাহলে এই যে প্লাস মাইনাস যতটুকু হতে পারে সেটাকে আমরা বলছি চূড়ান্ত ত্রুটি। ওকে, তাহলে চূড়ান্ত ত্রুটি কোনটা, এখানে চূড়ান্ত ত্রুটি কিন্তু 3, এখানেও চূড়ান্ত ত্রুটি 3। তো আমি যদি এগুলোকে আরেকটু নিচে নিয়ে যাই, আরেকটু ক্লিয়ার করি, তাহলে দৈর্ঘ্যের চূড়ান্ত ত্রুটি কত, মডুলাস অফ প্লাস মাইনাস 3। আবার প্রস্থের চূড়ান্ত ত্রুটি কত হবে, প্রস্থের চূড়ান্ত ত্রুটি কত হবে, এটাও হবে মডুলাস অফ প্লাস মাইনাস 3। এই তো, তাহলে চূড়ান্ত ত্রুটি হলো, আপেক্ষিক ত্রুটি হলো। এখন আমি বললাম ক্ষেত্রফলের চূড়ান্ত ত্রুটি কিভাবে ধরবো মানে এটা তো দেয়া থাকবে, ধরার তো কিছু নাই। যখন তোমাকে বলা হবে 50 সেন্টিমিটার প্লাস মাইনাস 3, 25 প্লাস মাইনাস 3, তাহলে প্লাস মাইনাস যত থাকে এটা হচ্ছে চূড়ান্ত ত্রুটি। ঠিক আছে, অ্যাবসলিউট এরর, এটা হচ্ছে অ্যাবসলিউট এরর। ঠিক আছে, অ্যাবসলিউট এরর হচ্ছে প্লাস মাইনাস 3, চূড়ান্ত ত্রুটি। এখন আমরা বের করব ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি চাইছি। এখন বলবে ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি বের করো। তাহলে আমরা দৈর্ঘ্যের মান জানি, রিয়েল একটা মান জানি, আমরা রিয়েল একটা মান জানি,
আচ্ছা, আমরা রিয়েল দৈর্ঘ্য এল এর একটা মান জানি, সেটা হচ্ছে 50 সেন্টিমিটার। আমরা রিয়েল উইথ জানি, সেটা হচ্ছে 25 সেন্টিমিটার, এই তো? এটা হচ্ছে রিয়েল। আর এখন যদি ম্যাক্সিমাম হয়, মানে আমি সর্বোচ্চ কত হতে পারে দৈর্ঘ্য, সেটা বের করতে যাচ্ছি। দাঁড়াও একটু, আমি এগুলো মুছে দেই সুন্দর করে, আমি এগুলা একটু রিপ্রেজেন্ট করতে চাচ্ছি। তাহলে রিয়েল এরিয়া কত হবে? আমি যদি রিয়েল এরিয়া বের করতে চাই, সেটা হচ্ছে এল ইন্টু ডাব্লিউ। তার মানে 50 ইন্টু 25, তার মানে কত আসে? 50 ইন্টু 25, সো দ্যাটস 1250। 1200 বের করতে যাচ্ছি, রিয়েল 1250 সেন্টিমিটার স্কয়ার, এই তো? এটা হচ্ছে রিয়েল মান দিয়ে বের করলাম। এখন যদি আমার এলটা সবচেয়ে বড় হয়, এল ম্যাক্স মানে সর্বোচ্চ দৈর্ঘ্য কত হতে পারে? ওই যে 50 প্লাস 3 বলেছিলাম, তাহলে 53 সেন্টিমিটার। সবচেয়ে বড় উইথ কত হতে পারে? সবচেয়ে বড় প্রস্থ কত হতে পারে? 25 প্লাস 3 মানে 28 সেন্টিমিটার। তাহলে সবচেয়ে বড় এরিয়া কত হবে? তাহলে সবচেয়ে বড় এরিয়া কত হতে পারে? সেটা হবে 53 ইন্টু 28, যার মান আসতেছে কত? 53 ইন্টু 28, সো দ্যাটস 1484, 1484 সেন্টিমিটার স্কয়ার। আর এখন যদি তুমি নিম্নমান কম মানগুলো ইউজ করতে চাও, যে দৈর্ঘ্যের সবচেয়ে ছোট মানটা ইউজ করব, দৈর্ঘ্যের সবচেয়ে ছোট মানটা ইউজ করব আর প্রস্থের ছোট মানটা ইউজ করব, তখন কি হবে? তখন আমরা এল মিনিমাম ছোট হলে কতটুকু হতে পারে? ওই যে 50 থেকে 3 বিয়োগ 47। আবার প্রস্থ ছোট হলে কত হতে পারে? এটা হতে পারে হচ্ছে 22 সেন্টিমিটার। তাহলে আমার এরিয়া কত হবে? 47 ইন্টু 22, এটা কত আসে? 1034। তাহলে আমি কি করলাম ভাইয়া? রিয়েল মানগুলো দিয়ে একটা ক্ষেত্রফল বের করলাম, সবচেয়ে বড় মানগুলো দিয়ে একটা ক্ষেত্রফল বের করলাম, আর ছোট মানগুলো দিয়ে ক্ষেত্রফল বের করলাম। আমি যেহেতু ক্ষেত্রফলের ত্রুটি চাচ্ছি, তাহলে আমাকে এখন চূড়ান্ত ত্রুটি বের করতে হবে, কারণ আমি জানি আমার ফর্মুলা কি। ফর্মুলা হচ্ছে চূড়ান্ত ডিভাইডেড বাই প্রকৃত মান ইন্টু 100%, এটা হচ্ছে ফর্মুলা। প্রকৃত মান তো জানি, এটা 1250, রিয়েল 1250 হবে, এটা আমি জানি, কিন্তু চূড়ান্ত ত্রুটিটা কত হবে সেটা আমি জানি। তাহলে আমি দেখব এই যে সত্যিকারের মান আর সবচেয়ে কম কত হতে পারে, এটার পার্থক্য কত? রিয়েল মান আর সবচেয়ে এরিয়া, যদি সবচেয়ে ভুল করে আমি সবচেয়ে বড় এরিয়াটা মাপি, তাহলে সে বড় এরিয়াটা কত হবে? 1484। তাহলে তাদের বিয়োগফল কত? তাদের বিয়োগফলটা কত আসে? 1484 থেকে 1250 বিয়োগ করলে কত আসে? তাহলে 1484 মাইনাস 1250, এই তো 234। 234 তোমরা অনেকে করে ফেলছো, আমি এটা আস্তে আস্তে করাচ্ছি তো এই জন্য। আর তুমি যদি ছোট মান নিয়ে এরিয়া বের করতা, তখন ভুল হইলে কেমন হইতো? তখন এরিয়াটা কেমন আসতো? তাদের পার্থক্যটা কত আসতো? তখন দেখি, তখন পার্থক্য হচ্ছে 1250, এই যে এই মানটা থেকে এটা বিয়োগ করতাম, মাইনাস 1034। তাহলে 1250 মাইনাস 1034, তো এটা আসে 216। এখন আমাকে বলো কোন মানটা সবচেয়ে বড়? তুমি দেখছো সত্যিকারের মান থেকে যদি তুমি ভুল করে সবচেয়ে বড় এরিয়া বের করো, তাদের পার্থক্য হয় 234। আবার তুমি যদি ভুল করে ছোট মানগুলো নিয়ে এরিয়া বের করো, তখন আসল থেকে পার্থক্য হয় কত? 216। তাহলে আমরা ত্রুটি হিসেবে সবসময় বড়টাকেই নেই। অনেকে বলছো কেন? কারণ ত্রুটি তো ভুল, মানুষ সবসময় ভুল জিনিসটা বড় জিনিসটাকেই নেয়। হ্যাঁ, তুমি কারো অনেক উপকার করো, কিন্তু একটা ছোট অপকার করবা, সে সারা জীবন মনে রাখবে।
এবং যখনই খোটা দিতে হবে তখন সে বড় খোটাটাই দিবে, মানে তুমি সবচেয়ে বড় ভুল যেটা করছো সেটা খোটাই দিবে। এরকম আমরাও এরকম, হ্যাঁ আমরা এরকম যে মানটা ভুল সবচেয়ে বড় সেটাই হচ্ছে আমরা চূড়ান্ত ত্রুটি হিসেবে সিলেক্ট করব। তাহলে এই দুইটা থেকে চূড়ান্ত ত্রুটি হিসেবে কে সিলেক্টেড হবে? দুইটা মান থেকে সবচেয়ে বড় যেটা ম্যাক্সিমাম যেটা সেটা সিলেক্টেড হবে, এবং সেই ম্যাক্সিমাম মানটা কত? সেটা হচ্ছে 234। তাহলে 234 হচ্ছে আমার চূড়ান্ত ত্রুটি, ডিভাইডেড বাই প্রকৃত মান হচ্ছে 1250 ইন্টু 100%। এই তো, এটাই হচ্ছে আমার আপেক্ষিক ত্রুটি, ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি। এখন যদি বলা হয় আয়তনের আপেক্ষিক ত্রুটি বের করো, কি করবা? সবচেয়ে বড় আয়তন বের করবা আর সবচেয়ে ছোট আয়তন বের করবা, ঠিক আছে? তাহলে এটা এরিয়া ম্যাক্স ছিল, এটা এরিয়া মিনিমাম ছিল। তাহলে যদি আয়তনের ত্রুটি বলে আমি জাস্ট লিখে দিই, হ্যাঁ ক্লাস শেষ, ক্লাস বড় জোর আর 5 থেকে 10 মিনিট হবে। আয়তনের ত্রুটি, তখন তুমি রিয়েল আয়তন একটা বের করবা, ভি রিয়েল, রিয়েল মানগুলা দিয়ে দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা, হ্যাঁ দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু ধরো উচ্চতা। তারপর তুমি ভি মিনিমাম বের করবা, সর্বনিম্ন আয়তন ছোট হলে কত হতে পারে, এল মিনিমাম নিয়ে, উইথ মিনিমাম নিয়ে, আর হাইটের মিনিমাম মান নিয়ে। তারপর তুমি ভি ম্যাক্সিমাম বের করবা, আয়তনের সর্বোচ্চ মানটা কত হতে পারে সেটা বের করবা, এল এর ম্যাক্সিমাম নিয়ে, উইথ এর ম্যাক্সিমাম নিয়ে, আর হাইটের ম্যাক্সিমাম নিয়ে। তারপর তুমি যেটা করবা, এই ভি ম্যাক্স আর ভি রিয়েল এর পার্থক্য দেখবা, ভি মিনিমাম আর ভি রিয়েল এর পার্থক্য দেখবা, সবচেয়ে বড় যেটা সেটা। তাহলে ম্যাক্সিমাম অফ তুমি কি নিবা, ভি ম্যাক্স ডিফারেন্স ভি রিয়েল, অথবা ভি রিয়েল বা ভি মিনিমাম ডিফারেন্স ভি রিয়েল। সোজা কথা এই দুটা মানের মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটা তুমি সিলেক্ট করবা চূড়ান্ত ত্রুটি হিসেবে, ঠিক আছে? এই ম্যাক্সিমাম আর ভি রিয়েল এর পার্থক্য, অথবা মিনিমাম আর ভি রিয়েল এর পার্থক্য, এই দুইটা মান থেকে যেটা সবচেয়ে ম্যাক্সিমাম হবে তুমি ওইটা সিলেক্ট করবা চূড়ান্ত ত্রুটি হিসেবে, ওইটাই হবে চূড়ান্ত ত্রুটি। আর সেই চূড়ান্ত ত্রুটিকে তুমি যদি তার প্রকৃত মান দিয়ে ভাগ করো ইন্টু 100% করো, তাহলে আপেক্ষিক ত্রুটি পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে ম্যাক্সিমাম মানটাকে যখন আমি ভি রিয়েল দিয়ে ভাগ করব ইন্টু 100% করবো, এটাই হচ্ছে আমার অ্যান্সার আপেক্ষিক ত্রুটির জন্য। তাহলে সো ফার আমি যদি একটু সামারি করে দিই, আমাদের কি কি ছিল, কি কি করতে হবে এই চ্যাপ্টারে, কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসতে পারে। প্রথমত এই চ্যাপ্টারের শুরুর দিক থেকে এমসিকিউ আসবে, ছোট ছোট এমসিকিউ আসবে তোমার। তারপর হচ্ছে উপসর্গ, টেন ইনভার্স 3, টেন ইনভার্স, চূড়ান্ত ত্রুটি বলছি অ্যাবসলিউট এরর, হাজারবার বলছি অ্যাবসলিউট এরর। আচ্ছা, তাহলে এরপর হচ্ছে স্ক্রু গজ থেকে কোশ্চেন আসবে, স্ক্রু গজের ওই ত্রুটি দিয়ে কোশ্চেন আসতে পারে, ভার্নিয়ার স্কেলের ত্রুটি দিয়ে কোশ্চেন আসতে পারে। তারপর সেই ভার্নিয়ার স্কেলের মান দিয়ে তুমি হয়তো কোনো বস্তুর দৈর্ঘ্য বের করে, প্রস্থ বের করে, উচ্চতা বের করে, আয়তন বের করতে পারো। তারপর এখান থেকে আমরা তো দেখলামই বিভিন্ন দৈর্ঘ্য বস্তুর যে আপেক্ষিক ত্রুটি বের করা, এটা আসতে পারে। চূড়ান্ত ত্রুটি বের করা, এটা আসতে পারে। নির্ভুলতা বের করে কিভাবে, টোটাল যেই ভুল সেটা থেকে তুমি যদি 100% থেকে বিয়োগ করো তাহলে নির্ভুলতা পেয়ে যাবে। নির্ভুলতা মানে সঠিকতা, তুমি তো ত্রুটি বের করছো, 100% থেকে ত্রুটি বিয়োগ করলে তুমি নির্ভুলতা পেয়ে যাবে, ঠিক আছে? ওকে, আমি তোমাদের একটা কাজ করতেছি, তোমরা অনেকে যেটা জানো না বা অনেকে যেটা করো না, এটা কিন্তু ঠিক না। আমি তোমাদের যে প্ল্যানটা বানিয়েছিলাম যে তোমরা ডেইলি একটা ফর্ম ফিল আপ করবা প্রতিদিন, যেই আগামী 35 দিনের মিশন, এটা মিশন সম্পর্কে কিছু বলি, তোমরা আন্দাজে ক্লাস করলেই তো হবে না, এটা একটা উদ্দেশ্য আছে। তোমরা রুটিন জানো, তোমাদের সবার কাছে রুটিন আছে, রুটিনের লিংক বা অনেক কিছুই আমি তোমাদের ইসে দিয়ে দিছি পোস্টে, যেখান থেকে তুমি ক্লাসে ঢুকছো যে লিংক থেকে, ওই লিংকে সবকিছু আছে, ওই লিংকে সবকিছু আছে, যে তুমি রুটিন থেকে শুরু করে আমাদের এই লিংকটা কখন এবং ক্লাস কখন কখন হবে সবকিছুই আছে।
তারপরও যদি তোমাদের ই থাকে আমি জাস্ট একটু লিখে ওই লিঙ্কটা দিয়ে দিই আবার, যেখানে রুটিন পাবা। গুগল ড্রাইভে লিঙ্ক দিয়ে দিচ্ছি, গুগল ড্রাইভের লিঙ্কে এখানে তোমরা চ্যাটে খেয়াল করো, চ্যাটে হচ্ছে সবার জন্য একটা মেসেজ দিয়ে দিই আমি, এভরিওয়ান। চ্যাটে গুগল ড্রাইভে লিঙ্ক দিয়ে দিচ্ছি, এখানে হচ্ছে রুটিনটা আছে। এরপর রুটিনের পর আর কি থাকে? রুটিনের পর থাকে হচ্ছে আমাদের ফর্মটা, যে ফর্ম তোমরা ফিল আপ করার কথা। প্রতিদিন তোমরা মিশন কমপ্লিট করবা, মিশন কমপ্লিট করে করে তোমরা ফর্ম ফিল আপ করবা, যে আজকে কতটুকু পড়ছো, আজকে কতটুকু পড়া হয়েছে, নিজেও জানবা, ভাইয়াকেও জানাবা। ঠিক আছে? তাহলে ফর্মের লিঙ্কটাও দিয়ে দিচ্ছি, তোমরা এই ফর্মের লিঙ্কটা পূরণ করবা, যাতে ঘুমাতে যাওয়ার আগে, রাত্রে 12টা বাজলেও ঘুমাতে যাওয়ার আগে যাতে ফর্মটা ফিল আপ করে করতে পারো, এবং করে বলতে পারো যে না আজকে আমি এই পড়াগুলো পড়েছি, আজকে আমি এই পড়াগুলো পড়ি নাই। যাদের আরো কনফিউশন তারা এই ক্লাসটা আবার দেখবা, ত্রুটিটা বুঝে যাবা, আরেকবার দেখলেই বুঝে যাবা। ঠিক আছে? এবং এই 35 দিন টানা আমরা পড়বো। যারা মিস করেছো, যারা আজকে নতুন জয়েন করছো, করো, সমস্যা নাই। তারা এই রুটিনটা একটু চেঞ্জ করে নিতে পারো, 1 দিন 2 দিন, বাট এই রুটিনটা হচ্ছে আমার মনে হয় বেস্ট রুটিন। বইয়ে আপেক্ষিক ত্রুটির সূত্রে 100 দিয়ে গুণ করে নাই, শতকরা করার পর 100 দিয়ে গুণ করছে। ওই তো বললাম যে শতকরা জিনিসটা আসলে পার্সেন্টেজ, এটা তো আসলে নতুন কোনো কিছু না। তুমি আপেক্ষিক ত্রুটিকেই শতকরা এককে বলতে পারো, এবং শতকরা এককেই সবচেয়ে বেশি ভাগ আপেক্ষিক ত্রুটিটাকে বলা হয়। ঠিক আছে? এই জন্য তুমি পার্সেন্টেজ করছো জাস্ট। চূড়ান্ত ত্রুটি বা প্রকৃত মান, এটাই হচ্ছে আপেক্ষিক ত্রুটি, বা সেটাকে পার্সেন্টেজ করতে চাইলে 100% করা বেটার। কোয়ান্টাম তত্ত্ব কি? কোয়ান্টাম তত্ত্ব তোমাদের নাই, দরকার নাই। কোয়ান্টাম তত্ত্ব মানে হচ্ছে আলো হচ্ছে প্যাকেজ আকারে বের হয়, প্যাকেট আকারে বের হয়। ঠিক আছে? আলোর ক্ষুদ্রতম যে ইউনিট, সেটাকে বলতে পারো কোয়ান্টাম। ইংলিশ টার্ম গুলা বললেন, এখানে ইংলিশ ভার্সনের স্টুডেন্টসও আছে, তাই আছে। ঠিক আছে, ইনশাআল্লাহ নেক্সট ক্লাস থেকে ইংলিশ টার্ম গুলো ইউজ করার চেষ্টা করব। আচ্ছা, নির্ভুলতা বের করবা কিভাবে বললাম। রেকর্ডের হচ্ছে আমাদের গ্রুপ থাকে, আইনের স্কুলে দিয়ে দিব ইউটিউব লিংকটা। হ্যাঁ, বাইনারি 01 স্কুল লিখে সার্চ করলে তুমি পাবা। ইউটিউবে গিয়ে বাইনারি 01 স্কুল এই চ্যানেলের নাম খুঁজলেও তোমরা পেয়ে যাবা। ঠিক আছে? আমার ইউটিউবের লিংকটা ওখানে পাবা। আমার বাইনারি স্কুলের গ্রুপ আছে, বাইনারি 01 স্কুল, এটা লিখে সার্চ করবা, পেয়ে যাবা। বিকিরণ কোয়ান্টাম সংক্রান্ত কোয়ান্টাম সংখ্যান তত্ত্ব কি? এটা তোমরা বুঝবে না, এটা এসএসসি লেভেলে না, এটা এইচএসসি এর জন্য। হ্যাঁ, এইচএসসি তে ওঠো সেকেন্ড পেপারে, চ্যাপ্টার তোমার হচ্ছে 7 এ, 8 এ, সরি, চ্যাপ্টার 8 এ তোমরা এই বিকিরণ সংক্রান্ত কোয়ান্টাম তত্ত্ব পাবা। প্রতিদিন ক্লাস হবে সকাল 7:30টায়। প্রতিদিন ক্লাস হবে সকাল 7:30টায়। তোমরা প্রতিদিন সকাল 7:30টায় জয়েন করবা। যদি সামহাও না পারো সেক্ষেত্রে পরের দিন বা ওই দিন রাতেই দেখে ফেলবা। প্রতিদিন এক্সাম দিবা 2টা, ফিজিক্সের উপর এমসিকিউ এক্সাম 2টা, কেমিস্ট্রির উপর 2টা, ম্যাথের উপর 2টা। প্রতিদিন ফিজিক্স পড়বা 1.5 ঘন্টা, কেমিস্ট্রি পড়বা 1.5 ঘন্টা, ম্যাথ পড়বা 1.5 ঘন্টা। কি পড়বা রুটিনে দেয়া আছে, প্রথম চ্যাপ্টার প্রথম ক্লাসে বুঝাই দিছি কিভাবে পড়বা। তুলা যন্ত্রে কি কি ত্রুটি হতে পারে? আজকে স্যার প্রশ্নটা করেছিলেন। তুলা যন্ত্রে তোমাদের ত্রুটি নাই, তোমাদের তুলা যন্ত্রই তো নাই। তোমরা যদি এইচএসসি কেউ থাকো তাহলে আমি সরি, আমি এসএসসির প্রিপারেশন তোমাদের নেওয়াচ্ছি। ঠিক আছে? এসএসসির জন্য পড়ার কথা বলছি। আমি আগে কিছু কোশ্চেন অ্যান্সার দিয়ে দিই, কমন কোশ্চেন। তাহলে কি কি পড়বা আমার রুটিনে দেয়া আছে, রুটিনে চেক করলেই পাবা, প্রতিদিন লেখা আছে। কি কি ক্লাস হবে? কালকে ম্যাথ ক্লাস হবে, হয়তো মোস্ট প্রবাবলি কালকে ম্যাথ ক্লাস হওয়ার কথা। কালকে ম্যাথের অসীম ধারার ইম্পর্টেন্ট ম্যাথ গুলা করার কথা কিছু, সো আমি ওই ক্লাসটা করব। ক্লাসের পিডিএফটা পাও নাই, ক্লাসের পিডিএফটা তোমরা পাও নাই। পিডিএফটা কোথায় পাবা? পিডিএফটা তোমাকে যে লিংক দিয়েছি গুগল ড্রাইভের, এই লিংকে আমি আপলোড করে দিব। ঠিক আছে? এই লিংকে আপলোড করে দিব। যারা আমার স্বপ্ন আমার বইয়ের ব্যাচে আছো, আমি তোমাদের ওই ব্যাচে আলাদা করে দিয়ে দিব। এইচএসসি প্রিপারেশন যারা নিচ্ছ আর কি আমার সাথে, তাদের ওখানে আমি দিয়ে দিব। বাইনারি স্কুলের গ্রুপে দিয়ে দিব, টেমি স্কুলের গ্রুপেও দিয়ে দিব, ইভেন এএসজি অপার্স ক্লাসরুমে যে গ্রুপটা আছে ওই গ্রুপে আমি দিয়ে দিব। সব গ্রুপে আমি দিয়ে দিব যে একটা ড্রাইভ লিংক থাকবে, ওই ড্রাইভ লিংকে তুমি এই পিডিএফটা পাবা। প্রতিদিন সকাল 7:30টায় ক্লাস হবে। স্ক্রু গজের ক্ষেত্রে নেগেটিভ ত্রুটিতে কি ব্র্যাকেটে মাইনাস দিব? ব্র্যাকেটের ভিতরে মাইনাস। হ্যাঁ, মানে নেগেটিভ ত্রুটি মানে হচ্ছে ত্রুটিটার মধ্যে মাইনাস থাকবে। নেগেটিভ ত্রুটি মানে সেটার ভিতরে মাইনাস থাকবে। এখানে একটা ব্র্যাকেট দিচ্ছি, তো এর বাইরে দিলে মাইনাস দিলে বেটার হয়। বুঝতে পারছো?
এর বাইরে মাইনাসটা দিলে আই থিঙ্ক বেটার হয়। এই যে মাইনাসটা, ঠিক আছে, ত্রুটিটা মাইনাস সহ মিলে ত্রুটিটা হবে, ঠিক আছে, মাইনাসটা সহ মিলে এই ত্রুটিটা হবে, যেহেতু নেগেটিভ এরর মানেই তার মধ্যে একটা মাইনাস থাকবে, আর এমনি সূত্রে তো মাইনাস আছেই। পজিটিভ এরর মানে তার মধ্যে একটা প্লাস থাকবে, আর এমনি সূত্রে তো মাইনাস থাকে, বিয়োগ করতে হয় এররটাকে। আপেক্ষিক কথাটা বলতে কি বোঝায়? আপেক্ষিক বলতে কারো তুলনায়, মানে নিজের তুলনায়। এই যে তোমাকে বললাম না, চূড়ান্ত ত্রুটি সেম ছিল কিন্তু আপেক্ষিক ত্রুটি ডিফারেন্ট হয়ে গেছে। তার মানে কি? 1 সেন্টিমিটারের রেসপেক্টে সেটা 50%, 1 সেন্টিমিটারের তুলনায় 0.5 সেন্টিমিটার কতটুকু, এটাই হচ্ছে আপেক্ষিক। দৈর্ঘ্য ছিল 1 সেন্টিমিটার, তাহলে 1 সেন্টিমিটারের তুলনায় 0.5 সেন্টিমিটার 50%, তার মানে ভুল হওয়ার সম্ভাবনা তার সাপেক্ষে 50%। আবার যদি তার দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হয়, তখন চূড়ান্ত ত্রুটি এক, সেম জিনিস সেম হওয়া সত্ত্বেও তার আপেক্ষিক ত্রুটি হয়ে যাবে 5%, তার মানে তার ভুল হবে শুধুমাত্র 5%। তার ক্ষেত্রে 10 সেন্টিমিটারের ক্ষেত্রে মাপতে গেলে ভুল হবে 5% এদিক সেদিক হতে পারে, ঠিক আছে। 100 সেন্টিমিটারের মধ্যে সে কম মাপলে হয়তো 9.5 সেন্টিমিটার মাপবে, বেশি মাপলে হয়তো 10.5 সেন্টিমিটার মাপবে, তার ভুলটা এরকম হতে পারে সর্বোচ্চ। তাহলে তার তুলনায় 10 সেন্টিমিটার তুলনায় এই ভুলটা খুবই কম, মাত্র 5%, আর 1 সেন্টিমিটার তুলনায় এই ভুলটা অনেক বেশি, 50%। তাহলে আপেক্ষিক ত্রুটি মানে নিজের সাথে তুলনা। তুমি উচ্চতায় 10 সেন্টিমিটার, তোমার উচ্চতা মাপতে গিয়ে ভুল হয়ে যায় 1 সেন্টিমিটার, তাহলে 10 সেন্টিমিটারের তুলনায় 1 সেন্টিমিটার কতটুকু? 10 সেন্টিমিটার তুলনায় 1 সেন্টিমিটার কতটুকু? 10%। তাহলে তোমার ক্ষেত্রে ভুল তোমার আপেক্ষিক ত্রুটি হচ্ছে 10%। এখন তোমার উচ্চতা হচ্ছে 100 সেন্টিমিটার, আর সেখানে ভুল হতে পারে 1 সেন্টিমিটার, কম বেশি হতে পারে মাপার সময়। তাহলে তোমার আপেক্ষিক ত্রুটি কত? ওই 100 তুলনায় 1 সেন্টিমিটার কতটুকু? 1 সেন্টিমিটার 100 তুলনায় কতটুকু? 1%। তাহলে সেক্ষেত্রে আপেক্ষিক ত্রুটি হচ্ছে 1%। তাহলে আপেক্ষিক ত্রুটি মানে নিজের সাথে নিজেকে তুলনা করা, যে আমার সাপেক্ষে ভুলটা কতটুকু মেজর। 10 সেন্টিমিটারের সাপেক্ষে 0.5 সেন্টিমিটার এর ভুল হওয়ার সম্ভাবনা হচ্ছে মাত্র 5%, খুব কম, এটা তেমন কিছু না। বাট সেই একই পরিমাণ ভুল যদি 1 সেন্টিমিটারের ক্ষেত্রে হয়, সেটা অনেক মারাত্মক হয়ে যাবে, 50% ভুল হয়ে যাবে সম্ভাবনা আছে, বুঝতে পারছো? আবার আমি যদি বলি 1000 সেন্টিমিটার মাপতে গিয়ে তোমার ভুল হয়তো 0.5 সেন্টিমিটার হতে পারে, তাহলে সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা একদম 0.0000 সামথিং। স্লাইড ক্যালিপার্সের ধনাত্মক ও ঋণাত্মক ত্রুটি বের করার সময় আপনি বলেছিলেন ভার্নিয়ার ধ্রুবক 0.02, কিন্তু ত্রুটি গুলো 1/10 দিয়ে গুণ করেছেন, এই অংশটা বুঝতে পারিনি। এখানে দেয়া ছিল, হ্যাঁ ভাইয়া, এই যে যেই এক্সাম্পলটা আমি এখানে দিয়েছি, এই এক্সাম্পলে ভার্নিয়ার কনস্ট্যান্ট দেয়া আছে 0.02, ঠিক আছে। বাট এখানে যে এক্সাম্পল গুলো, এখানে তো ভার্নিয়ার কনস্ট্যান্ট 0.02 না, এখানে তো ভার্নিয়ার কনস্ট্যান্ট কত? এখানে ভার্নিয়ার কনস্ট্যান্ট হচ্ছে 1/10 এই স্কেল গুলোর ক্ষেত্রে, কারণ এখানে 10টা ভাগ, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, মানে 10টা ভাগ এখানে। এই ক্ষেত্রে এইগুলোর ক্ষেত্রে ভার্নিয়ার কনস্ট্যান্টের মান হচ্ছে 1/10। কিন্তু এই স্কেলটা, যেটা এক্সাম্পলের স্কেলটা আনছিলাম, এই স্কেলে ভার্নিয়ার ভাগ তো অনেকগুলা, এই স্কেলে ভার্নিয়ার ভাগ মনে হয় অলমোস্ট তোমার প্রত্যেকটাতে 10 করে, তো 50টা, এই স্কেলে ভার্নিয়ার ভাগ 50টা, বুঝছো? আর তখন তাহলে এই স্কেলের জন্য ভার্নিয়ার কনস্ট্যান্ট হচ্ছে 1/50, যেটা হচ্ছে 0.02। এক একটা স্কেলের জন্য এক একটা হবে। চ্যাপ্টারের শুরুর দিকে সিলেবাসে নাই, না থাকলেও পড়বা, রিডিং পড়ে রাখবা। আমার প্রশ্ন যখন উপরে চলে যাচ্ছে, বোর্ডে অবজেক্টিভ দাগাতে গেলে অনেক ভুল যায়, কারণ ওখানে সব চ্যাপ্টার থাকে। আমরা যদি চ্যাপ্টার বাই অবজেক্টিভ দাগাই, প্রবলেম হবে না। চ্যাপ্টার বাই অবজেক্টিভ, চ্যাপ্টার বাই দাগাবা। তোমার এখন তো আমি তোমাকে বলছি প্র্যাকটিস করতে এমসিকিউ, তুমি প্র্যাকটিস করতে দেখছো, প্র্যাকটিস করতে গিয়ে দেখো যে বাকি 7টা চ্যাপ্টারের হয়তো 14টা এমসিকিউ আছে, আর তোমার পরীক্ষা যে 5টা চ্যাপ্টার হবে সেখানে হয়তো মাত্র 10টা এমসিকিউ, তাহলে তুমি 10টাই দাগাবা এবং তুমি নিজেকে 10টা এমসিকিউর উপরে জাজ করবা। এই জন্য আমি তোমাকে প্রতিদিন 2টা এক্সাম দিতে বলছি, এটা বেশি এমসিকিউ না।
আচ্ছা, যেটা বললাম এরকম 2 সেট পরীক্ষা দিলে এরকম যখন তুমি 2 সেট পরীক্ষা দিবা তখন তোমার বেশি এমসিকিউ আসবে না, বুঝছো? ম্যাক্সিমাম 20 থেকে এরকম কয়েক এমসিকিউ আসবে। সো এটা আসলে তেমন ব্যাপার না, এটা তেমন ব্যাপার না। আচ্ছা, এখন আমি তোমাদের আনমিউট করার সুযোগ দিচ্ছি, কারা কথা বলতে চাও বলতে পারো। সবার প্রথমে রৌনক মিম। হ্যাঁ, তুমি কিছু বলতে চাইলে বলতে পারো। আনিচুর আছো, তুমিও কিছু বলতে পারো। মিশু আছো, নীর আছো, ঈশা আসসালামু আছো। আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, বলো ভাইয়া। ভাইয়া বলতেছি হচ্ছে যে আপনি যে নেগেটিভ মানে এররের সময় মানে স্কোর মধ্যে নেগেটিভ এররের সময় ওই যে হচ্ছে টোটাল ভাগ সংখ্যা মাইনাস সমাপতন, কিন্তু পজিটিভের এই যে পজিটিভের টোটাল ভাগ সময় সংখ্যা শুধু মাইনাস শুধু সমাপতন সমাপতন। হ্যাঁ, পজিটিভের সময় শুধু সমাপতন দিয়ে মানে এই এলসি গুণ করলে হয়ে যাবে, ঠিক আছে? এটাই নিয়ম, এটাই নিয়ম। আর নেগেটিভ সময় টোটাল ভাগ সংখ্যা মাইনাস সমাপতন। সমাপতন, ঠিক হ্যাঁ, আছে। ঠিক আছে। নেক্সট, যারা কোশ্চেন করতে চাও তোমাদের সবাইকে আমি পারমিশন দিয়েছি। আসসালামু ওয়ালাইকুম আসসালাম, বলো। ভাইয়া একজন একজন। হ্যাঁ, ঈশা বলো। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। ভাইয়া বলছিলাম যে আপেক্ষিক ত্রুটি বের করার সূত্রে আপনি বলেছিলেন চূড়ান্ত ত্রুটি বাই প্রকৃত মান, কিন্তু আমি আজকে একটা এমসিকিউ সলভ করলাম যেখানে দেওয়া মানে প্রকৃত মান হচ্ছে 17.53, মানে 5/3, আর পরিমাপকৃত মান হচ্ছে 17। তো সেক্ষেত্রে আমি তোমরা অন্যরা কিন্তু মিউট করতে হবে। হ্যাঁ, একজন কথা বলতে হবে। হ্যাঁ, বলো। ভাইয়া, আমি আজকে এমসিকিউ সলভ করতে গিয়ে একটা প্রশ্ন দেখেছিলাম যে একটা বস্তুর প্রকৃত দৈর্ঘ্য হচ্ছে 17.53, কিন্তু পরিমাপ করে সেটা দৈর্ঘ্য হয়েছে 17.6। তাহলে আমি আচ্ছা। আপেক্ষিক ত্রুটি বের করার সময় চূড়ান্ত ত্রুটি বা প্রকৃত মান নেব নাকি পরিমাপকৃত মান নেব? আচ্ছা, এখন এই যে তোমার যে প্রকৃত মানটা দেয়া আছে, এটা কি প্রশ্ন দেয়া ছিল যে প্রকৃত মানটা এত ছিল, তুমি মান পেয়েছো এতটুকু? জি ভাইয়া। এখন তুমি আচ্ছা, তুমি যদি এখন তুমি যতটুকু মাপতে পারবা মেইনলি আসলে সেটা থেকেই দিবা। হ্যাঁ, কারণ তুমি যেটা মাপতে পারবে না সেটা তো তুমি দিতে পারবে না, ঠিক আছে? সেক্ষেত্রে পরিমাপকৃত মানটাই আসলে প্রকৃত মান হিসেবে, এই ক্ষেত্রে আমি যেটা বললাম প্রকৃত মান, সেক্ষেত্রে পরিমাপকৃত মানটাই তোমাকে ইউজ করতে হবে প্রকৃত মান হিসেবে, কারণ তুমি এটাই পাইছো, এটাই মেপে পাইছো, ঠিক আছে? জি ভাইয়া, ঠিক আছে, নেক্সট। ধন্যবাদ ভাইয়া। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। বাকিরা বলতে পারো, আমি অনেককে আনমিউট করার সুযোগ দিয়েছি। মৃদুল, হাফিজুর, ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, বলো। ভাইয়া দৈব ভাইয়া আসসালামু দৈব ত্রুটিটা কি? আচ্ছা, দৈব ত্রুটি হচ্ছে বলতে পারো এরকম একটা ত্রুটি যেটা আসলে দৈব ভাবে হয়। দৈব জিনিসটা কি? দৈব ওয়ার্ড মানে কি? প্রাকৃতিক না? দৈব ঘটনা শুনছো তো না? তাহলে দৈব ত্রুটি মানে হচ্ছে এমন ত্রুটি যেটা হচ্ছে তুমি চাইলেও এটাকে ওভারকাম করতে পারবে না, ঠিক আছে? যেটা হবেই। দৈব ত্রুটি হচ্ছে যেটা হবেই, যেটা কোনোভাবেই তুমি এটাকে ট্যাকেল দিতে পারবে না, আমার মনে হয়। দৈব ঘটনা মানে এমন সব ঘটনা যে সকল ঘটনা প্রাকৃতিক ভাবেই ঘটে, যেটার উপর আমাদের কোনো হাত নাই। তো দৈব ত্রুটি বলতে ওইরকম ত্রুটি বোঝাচ্ছে যেটাতে আমাদের কোনো কন্ট্রোল নাই। হ্যাঁ, বাকিরা হ্যালো ভাইয়া। বলো। ভাইয়া আপনি যে বলছিলেন এজিএস এর গ্রুপে মানে শেয়ার করবেন, সেটা কোন গ্রুপ, মানে বড়টা? হ্যাঁ, এজি বড় গ্রুপে আমি ভিডিওটা শেয়ার করে দেবো, সমস্যা নেই। এএসজি আরেকটা গ্রুপ আছে ভাইয়া, দেখিয়েন একটু, সেকেন্ডারি এএসজি সেকেন্ডারি গ্রুপ, ওখানে আচ্ছা 10,000-12,000 মতো আছে, ওটা শুধু এসএসসি দের জন্য 9-10, ওই জায়গাতেও শেয়ার করে দিই, তাহলে ছেলে আচ্ছা, পেলে আসবে। ঠিক আছে ঠিক আছে। তাহলে ভাইয়া ক্লাসগুলো ফেসবুক লাইভে নিলে একটু বেটার হতো মনে হয়। এখানে জমে দেখা যায় মাঝে মধ্যে খুব বেশি ডিস্টার্ব করে, আবার মাঝে মধ্যে আপনি মিউট হয়ে থাকেন, আনমিউট হয়ে থাকেন। হ্যাঁ, বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায় জমের মধ্যে। তাহলে যদি না ফেসবুক লাইভে আপাতত নেওয়া যাচ্ছে না। হ্যাঁ, কারণ এটা ফেসবুক লাইভে নিলে শুধুমাত্র একটা গ্রুপে নিতে পারবো আমি, বাট আমি কিন্তু তোমাদের অনেকগুলো গ্রুপেই সার্ভ করছি, সো এটা ফেসবুক গ্রুপে ঠিক নেওয়া আছে ভাই। সম্ভব না। হ্যাঁ, ঠিক আছে ভাই। বাকিরা বলতে পারো। মিশু আছো? হ্যাঁ বলো। নীর আছো? বলো। ভাইয়া আমি এমসিকিউ করার সময় 25টার ভিতরে 12টা 14টা হয়, কিন্তু
এখন নার্ভাসনেস কাজ করে যে এত কম হইতেছে, এখন ভাই এটার জন্য কি করব? এটার জন্য মেনলি আরো প্র্যাকটিস করতে হবে, কারণ এখন নার্ভাসনেস ফিল করাটা স্বাভাবিক, কিন্তু তুমি যদি এখন প্র্যাকটিস না করো, পরীক্ষার হলে গিয়ে নার্ভাস ফিল করলে কিন্তু তখন হবে না। সো আমরা চেষ্টা করব এই নার্ভাসনেস কাটানোটাই মেনলি আমার উদ্দেশ্য। তোমাদেরকে এই যে ডেইলি এক্সাম দিতে বললাম, এই 35 দিনে তোমরা হচ্ছে প্রতিদিন তুমি প্রতি সাবজেক্টে 2টা করে এক্সাম দিচ্ছ, দ্যাট মিন্স তোমার অলমোস্ট 70টা এক্সাম তুমি দিচ্ছ 35 দিনে একটা সাবজেক্ট। 3টা সাবজেক্টে 3 7 21 210টা পরীক্ষা তুমি দিবা। সো এটা দিতে 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 35 দিনে ইনশাআল্লাহ এই ভয়টা নার্ভাসনেস দূর হয়ে যাবে এবং আস্তে আস্তে এটা বাড়বে। আজকে 12 পাচ্ছ, কালকে আরো আস্তে আস্তে বাড়বে, আরো বাড়বে। ঠিক আছে, ভয়ের কিছু নাই। আজকে তো মাত্র একটা চ্যাপ্টার পড়লাম, রিভিশন করতে থাকি আমরা, সামনে যেতে থাকি, ইনশাআল্লাহ ভালো হবে। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। জাকিয়া, হাসান হাবিব, মেহেদি, বলো তোমরা একজন একজন। আসসালামু আলাইকুম বলো ভাইয়া। ভাইয়া, আপেক্ষিক ত্রুটি লেখার ক্ষেত্রে কি আমরা সর্বসম চিহ্ন ব্যবহার করব? আমাদের বই উদাহরণের মধ্যে সর্বসম চিহ্ন ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, করতে পারো, সমস্যা নেই, সর্বসম চিহ্ন ব্যবহার করতে পারো, সমস্যা নেই। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। বলো হাসান। ভাইয়া, আমাদের এসএসসি 22 এর কি এখানে পড়ানো হবে? না না, এসএসসি 22, তোমাদের এসএসসি 22 জন্য আমার প্ল্যান আছে, তোমাদের জন্য আমার প্ল্যান আছে। আমরা সামনে তোমাদের নিয়ে কাজ করব ইনশাআল্লাহ। এটা তো রিভিশন আমরা প্ল্যান। আমরা এখানে পরীক্ষাগুলো দিতে পারি? হ্যাঁ, এমনি তুমি দিতে পারো। আমি তো পরীক্ষাটা আমি নিচ্ছি না, ফার্স্ট অফ অল পরীক্ষা আমি নিচ্ছি না, পরীক্ষা তুমি নিজে দিবা টেস্ট পেপারে, সেটা তুমি আমাকে জানাবা যে ভাই আমি পরীক্ষা দিতে পারছি বা আমি দিয়েছি। এটা হচ্ছে রিভিশন প্ল্যান, তোমাদের এসএসসি 22 ব্যাচের জন্য না। তবে তাও তোমরা চাইলে ক্লাসগুলো করতে পারো, দেখতে পারো কেমন হয়, কিছু একই জিনিস যেহেতু পড়াচ্ছি। আচ্ছা ভাইয়া, আমি বলতে চাচ্ছি। হ্যাঁ বলো ইলহাম। হ্যাঁ ভাইয়া, আমার কাছে হলো যে আপনার একটা সেট আছে যেটার মধ্যে এমসিকিউ সব একসাথে, মানে প্রত্যেকটা চ্যাপ্টারে এমসিকিউ ওইটার মধ্যেই সব আছে। তো আমি কি ওইখান থেকে এমসিকিউ গুলো করতে পারি আলাদা পরীক্ষা না দিয়ে? এখন ওইখান থেকে করতে পারো, আর দেখা যাচ্ছে যে আমি সেক্ষেত্রে যদি শেষ হয়ে text যাবে। হ্যাঁ হ্যাঁ বলো। দেখা যাচ্ছে যে আমি যদি টেস্ট পেপার থেকে নেই, টেস্ট পেপার থেকে দেখা যাচ্ছে যে অনেক কিছু মিক্সড হয়ে থাকে, একদম সব চ্যাপ্টারে মিক্সড থাকে। তো আমি আলাদা সেপারেট পিওর এমসিকিউ গুলো পাচ্ছি না, ওখান থেকে আমার নাম্বারটাও জাজ করা হচ্ছে না। করতে পারো, বাট সেক্ষেত্রে আমি যেটা বললাম তোমাকে, তোমার কিন্তু তাহলে এই চ্যাপ্টার ওয়াইজ দিলে কিন্তু তোমার পরীক্ষা শেষ হয়ে যাবে, মানে কয়েকদিনের মধ্যেই তোমার শেষ হয়ে যাবে। ডেইলি 2টা করে এমসিকিউ টেস্ট আমি দিতে বলছি। সো তোমার ওই টেস্ট পেপারে প্রত্যেকটা চ্যাপ্টারে কি এরকম ইগুলো আছে, কি বলে, আমি তো দেখতেছি প্রত্যেকটা চ্যাপ্টারে গাইডে মিলায় প্রায় 300-250 মতো এমসিকিউ দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে সেটা করতে পারো। সোজা কথা, প্র্যাকটিস করবা এমসিকিউ, নিজে নিজে তুমি টার্গেট নাও যে আমি প্রতিদিন 15টা করে করব। তাহলে 15টা যদি এক সেট হয়, তাহলে 2 সেট 30টা, তাহলে তুমি প্রতিদিন 30টা করে এমসিকিউ সলভ করবা। এভাবে টার্গেট নিয়ে আগাও। 30 করে করতেছি। করো করো, তাহলে আরো ভালো, যেটা বললাম। কিন্তু এটা অবশ্যই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ 3টা চালা যেতে হবে, একটা বাদ দিয়ে আরেকটা করলে হবে না। 3টাই চলে যাচ্ছে, ঠিক আছে ভাই। আচ্ছা, একজন কোশ্চেন করেছে, বর্গাকার ঘরের দৈর্ঘ্য 92 মিটার, দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি 7%, তার 7% এর আপেক্ষিক ত্রুটি দেওয়া আছে, ফাইন। কক্ষে ক্ষেত্রফল পরিমাপে আপেক্ষিক ত্রুটি কত? বর্গাকার ঘরের দৈর্ঘ্য, আচ্ছা হ্যাঁ, দৈর্ঘ্য তুমি মাপছো 92 মিটার, আপেক্ষিক ত্রুটি আছে 7%, তাহলে এখান থেকে তুমি চূড়ান্ত ত্রুটি বের করতে পারবে না? চূড়ান্ত ত্রুটি কিন্তু বের করতে পারবা। 92 7% কত? 92 7% কত? একজন মিশু কোয়েশ্চেন করেছো। 92 7% তুমি যদি একটু বের করার চেষ্টা করো, 7 × 92 / 100, সো এটা কত আসে? এটা হচ্ছে 6.44 মিটার। তাহলে এখানে চূড়ান্ত ত্রুটি হচ্ছে 6.44 মিটার, 44 মিটার। তাহলে ক্ষেত্রফল বের করো এখন, সর্বোচ্চ ক্ষেত্রফল কত হতে পারে, সর্বনিম্ন কত ক্ষেত্রফল হতে পারে, এটা করলেই তো হয়ে যাওয়ার কথা। মিশু তুমি আমাকে হ্যাঁ বলতে পারো, মুখে মুখে বলো, আমি তোমাকে বলে দিই। বাকিরা যারা আছো কোশ্চেন করতে চাইলে থাকো, আর এমনি শুনতে চাইলেও থাকো, কারণ অনেকের কোশ্চেন তোমারও লাগতে পারে। মেহেদি, সায়ার আছো, আল কবির। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বলো। ক্লাসটা যদি একটু সকাল 6টার দিকে নেওয়া যায় অনেক ভালো হতো, কারণ 7:30 থেকে নিলে স্কুল থাকে, তখন পড়া যায় না। আরো ঘুমাইতে দিবা না ভাইয়াকে, ঘুমাইতেই দিবা না নাকি? বা একটু যদি রাতে নিতেন অনেক ভালো হয়, কারণ সরাসরি লাইভ থেকে কোশ্চেন করা যেত অনেক বেটার হয়। লাইভ ক্লাস রাতে আসলে ভাইয়ার আসলে প্রচুর প্রেসার, বুঝতে পারছো?
ভাই এই যে তোমাদের জন্য এটা এই টাইমটা ম্যানেজ করতেছি, এটা কিভাবে ম্যানেজ করতেছি সেটা আমি জানি, বাট তাও তোমাদের জন্য এটা আমার একটা উপহার বলতে পারো, যে আমি আগামী 35 দিন তোমাদের সাথে থাকবো। এটা আমি নিজের সাথে নিজে প্রতিজ্ঞাবদ্ধ, বাট আল্লাহ রাখলে আমি চেষ্টা করবো আর কি। আর টাইমটা চেঞ্জ করার ব্যাপার, আচ্ছা কয়দিন যাক দেখি ভাই চেঞ্জ করতে পারি কিনা। সকাল 6টায় দিলে আই থিঙ্ক অনেকেই ক্লাস করতে পারবা। ঠিক আছে, হ্যাঁ বাকিরা কথা বলতে পারো। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া এই যে স্লাইড ক্যালিপাসের এররটা যদি একটু রিভিউ করে দিতেন ভালো হতো স্যার। হ্যাঁ ভাই, আর বার্নিয়ার কনস্ট্যান্টটা ভাই অনেক প্রবলেম থাকে, কনফিউজ লাগে অনেক সময়। ভার্নিয়ার কনস্ট্যান্ট গত ক্লাসে পড়াইছি, গত ক্লাসে ছিলা। দুই রকমের হতে পারে, 10 ভাগ 9 ভাগের সমান, ভার্নিয়ার স্কেলে 10 ভাগ 9 ভাগের সমান বলতে পারে, অথবা 20 ভাগ 18 ভাগের সমান এরকম বলতে পারে, অথবা বিভিন্ন কিছু বলতে পারে। ধর আমি জাস্ট আচ্ছা ভার্নিয়ার কনস্ট্যান্টটা ক্লিয়ার করে দিই লাস্ট, যারা থাকার তারা থাকো। বলা হলো ভার্নিয়ার স্কেলের 10 ভাগ মেইন স্কেলের 9 ভাগের সমান। তাহলে ভার্নিয়ার ধ্রুবক কত? ভিসি হবে S/N। ঠিক আছে, এস হচ্ছে 1 মিলিমিটার আর এন হচ্ছে তোমার 10, যদি ভার্নিয়ার স্কেলে 10টা ভাগ থাকে। আবার যদি এরকম থাকে 20 ভাগ মেইন স্কেলের 18 ভাগের সমান, তখন কিন্তু আর এই ফর্মুলা দিয়ে হবে না। যখন পার্থক্যটা এক ঘর এদিক ওদিক হয়, যে 10 ভাগ 9 ভাগের সমান, বা 20 ভাগ 19 ভাগের সমান, বা 30 ভাগ 29 ভাগের সমান, তখন এই ফর্মুলাটা অ্যাপ্লাই করা যায় S/N। এস কি? মূল স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য, এটা নরমালি 1 মিলিমিটারই হয়। এন কি? ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। S/N ফর্মুলাতে ঝামেলা আছে না ভাইয়া। তাহলে যখন বললাম এরকম 10 ভাগ 9 ভাগের সমান, অথবা 20 ভাগ 29 ভাগের সমান, বা 30 ভাগ ধরো আচ্ছা 20 ভাগ 19 হবে, এটা 19, 30 ভাগ 29 এরকম এক ঘর ডিফারেন্স, তখন আমরা ভার্নিয়ার ধ্রুবকটা বের করার জন্য S/N ফর্মুলাই দিলেই হয়ে যাবে। বাট যখন অন্যরকম থাকে, যে ধরো 25 ঘর মূল স্কেলের 18 ঘরের সমান, ভার্নিয়ার স্কেলের 25 ঘর মূল স্কেলের 18 ঘরের সমান, তখন আর এটা করা যায় না। তখন ঐকিক নিয়মে এক ঘর সমান কত সেটা বের করতে হয়। তাহলে 25 ঘর যদি 18 ঘরের সমান হয়, তাহলে এক ঘর কতটুকু হবে? 18/25 ঘরের সমান, ঠিক না? ভার্নিয়ার স্কেলের এক ঘর এটা। তাহলে এখন সুতরাং ভার্নিয়ার কনস্ট্যান্ট হবে 1 মিলিমিটার মূল স্কেলের 1 ভাগ, 1 মিলিমিটার মাইনাস এই 18/25। আরেকটা এক্সাম্পল দেন ভাইয়া। ভার্নিয়ার স্কেলের 30 ভাগ মূল স্কেলের ধরো 20 ভাগের সমান, এটা বলা আছে। ভার্নিয়ার স্কেলের 30 ভাগ মেইন স্কেলের 20 ভাগের সমান, তাহলে 1 ভাগ কতটুকু হবে বলো? 20/30 এতটুকু। এটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের 1 ভাগ, এই তো ভার্নিয়ার স্কেলের 1 ভাগ। সুতরাং এখন ভার্নিয়ার কনস্ট্যান্ট হবে 1 মিলিমিটার মাইনাস 20/30। এবার কি বুঝছো? এবার ক্লিয়ার হয়েছে? যখন পার্থক্যগুলো বেশি থাকবে, তখন আমরা এই ঐকিক নিয়মে করব। হ্যাঁ বলো। হ্যাঁ ভাইয়া, আপেক্ষিক ত্রুটি বা ত্রুটিটা কি ভাইয়া দেওয়া থাকবে প্রশ্নে, যে ধনাত্মক ত্রুটি এত বা ঋণাত্মক ত্রুটি এত, নাকি ভাইয়া কিভাবে দেওয়া থাকবে? আচ্ছা, এবার ভার্নিয়ার স্কেলের ত্রুটিটা কখনো কখনো ডিরেক্ট দেয়া থাকে, যে ধনাত্মক ত্রুটি 0.03 মিলিমিটার, অথবা মাঝে মাঝে দেয়া থাকে ঋণাত্মক ত্রুটি
মাইনাস 0.01 মিলিমিটার। যদি কখনো এরকম ত্রুটি দেয়া থাকে জি ভাইয়া। তখন তুমি রিডিংটা কিভাবে নিবা? কোনো কিছু দৈর্ঘ্য মাপার সময় মেইন স্কেল রিডিং, এটা তো জানোই, জি ভাইয়া। বা ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ যে স্কেলটাকে যে দাগকে অতিক্রম করে সেটা হচ্ছে মেইন স্কেল রিডিং, যোগ ভার্নিয়ার স্কেল রিডিং। ভার্নিয়ার স্কেল রিডিং কি? ভি ইনটু বিসি, ভি ইনটু বিসি মাইনাস এরর। এখন এররের জায়গায় একবার যেটা বসাবা, আবার এররের জায়গায় একবার এটা বসাবা। ভাইয়া আমি মনে হয় দেখছিলাম যে প্লাস মাইনাস থাকে মনে হয়। এই যে প্লাস মাইনাস, এই যে প্লাস মাইনাস, এই যেখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, এটা ভিতরে আসবে। জি ভাইয়া। একটা হচ্ছে সূত্রের মাইনাস, এটা থাকবেই সব সময়। জি ভাইয়া। আর যখন ত্রুটিটা বলা হবে ঋণাত্মক, তখন তো এই যে ভিতরে একটা মাইনাস, তাহলে তখন এখানে মাইনাস আসবে, তখন এই দুইটা মাইনাস মিলে প্লাস হয়ে যাবে। আর যখন ত্রুটি ধনাত্মক, তখন এটা তো সূত্রের মাইনাস আর এখানে প্লাস, সো মাইনাস আর প্লাসে মিলে মাইনাস থাকবে। এটা একটা ত্রুটি, এটা একভাবে থাকতে পারে। আরেকভাবে থাকতে পারে হচ্ছে তোমাকে বলে দিবে, ওই যে ধরো তুমি ভার্নিয়ার স্কেলের কাটা আর মেইন স্কেলের কাটা একসাথে লাগাইলা, তখন হয়তো আমার ভার্নিয়ার স্কেলের শূন্য দাগটা মেইন স্কেলের শূন্য দাগের ডানে আছে বা বামে আছে, মানে এই কথাটা উল্লেখ থাকবে না, ধনাত্মক নাকি ঋণাত্মক এই কথা উল্লেখ থাকবে না। তখন তোমাকে এরকম একটা ছবি হয়তো দিয়ে দিবে, এরকম একটা, তোমাকে তখন হয়তো এরকম একটা ছবি দিয়ে দিবে, তখন ছবি দেখে তোমাকে বুঝতে হবে এটা ধনাত্মক না ঋণাত্মক। তারপর সেখান থেকে এইভাবে সমপাতন দিয়ে মান বের করতে হবে। বামে থাকলে ভাইয়া আগায় থাকবে, মানে ওটা ধনাত্মক হবে আর কি, পেছনে থাকা মানে আগায় থাকবে। পেছনে মেইন এই যে ভার্নিয়ার স্কেল আগায় থাকা মানে ধনাত্মক, ভার্নিয়ার স্কেল পেছনে থাকা মানে ঋণাত্মক। মানে বামে থাকা মানে ভাইয়া ধনাত্মক হবে আর ডানে থাকা মানে ঋণাত্মক। কে বামে থাকবে? এটা দুইটা, একটা আছে মেইন স্কেল, একটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। কে বামে থাকবে? মেইন স্কেলটা আর কি। হ্যাঁ, তোমার ইচ্ছা, এখন তুমি যেভাবে বলতে পারো। ঠিক আছে? জি ভাইয়া। আই থিংক এবার ত্রুটিটা সবার ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, বাকিরা সায়রা বলো, মেহেদি আছো, হাফিজুর আছো, নীর আছো। বলো ভাইয়া। ভাই অনেক সময় ভাই যান্ত্রিক যদি ঘর দেওয়া থাকে যে -2 ঘর বা এরকম দেওয়া থাকে, তখন আমরা কি করবো? আবার ভাই ওই যে অনেক পোস্ট মানে পাঞ্জাবিটা সৃজনশীলে ভাই যান্ত্রিক ত্রুটি দেওয়া আছে -2 ঘর, সেখানে আমরা যান্ত্রিক ত্রুটি যেটা আমি শূন্য ত্রুটি যেটা বললাম, এটা হচ্ছে যান্ত্রিক ত্রুটি। ঠিক আছে? -2 ঘর দেওয়া আছে, কিন্তু যে মানে অ্যানসারে ওটা -2 গুণন ভার্নিয়ার ধ্রুবক করে যান্ত্রিক ত্রুটিতে বের করছে ভাই। ওই যে বললাম, ধরো এখন কোশ্চেনটা আমি যদিও ক্লিয়ার না, বাট ওই যে আমি যেটা বললাম যে এররের ভিতরে তো মাইনাস থাকতে পারে, দেখালাম না যে এররের ভিতরে কিন্তু মাইনাস থাকতে পারে। এই যে যদি এখন বলা হয় যান্ত্রিক ত্রুটি ঋণাত্মক মাইনাস এত, তাহলে তখন এই যে পুরো মানটা গিয়ে এখানে বসে যাবে, আর সূত্রে একটা মাইনাস আছে, তো এই মাইনাস মিলে আলটিমেটলি প্লাস হয়ে যায়। ভাইয়া জি ভাই, বুঝতে পারছি। ভাইয়া এখানে লেখা আছে, একটা কোশ্চেন দেখলাম, টুলুর পরিমাণে যদি 10% আপেক্ষিক ত্রুটি থাকে তাহলে ক্ষেত্রফলের বেলায় সেটি কত গুণ হবে? আবার কোন পরিমাপে যদি 10% আপেক্ষিক ত্রুটি থাকে তাহলে ক্ষেত্রফলের বেলায় সেটি কত গুণ হবে? আচ্ছা, এখন কথা হচ্ছে তুমি দৈর্ঘ্য মাপা, যে 10% ত্রুটি বলা হয়েছে, তো এটা হচ্ছে দৈর্ঘ্যের ক্ষেত্রে বলা হয়েছে, পরিমাপ মানে দৈর্ঘ্য। স্ক্রিনটা দেখতেছি না। আচ্ছা, ক্ষেত্রফল যদি বলে, ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য ইনটু প্রস্থ হতে পারে, বা দৈর্ঘ্য ইনটু দৈর্ঘ্য হতে পারে যদি এটা স্কয়ার হয়, এই তো। তাহলে দৈর্ঘ্য যদি আপেক্ষিক ত্রুটি 10% হয়, তাহলে আমরা কি জানি? আপেক্ষিক ত্রুটি সমান কি? চূড়ান্ত প্রকৃত বা পরিমাপকৃত বা মূল যেটাই হোক না কেন, সমস্যা নাই। তাহলে আমাদের আপেক্ষিক ত্রুটিটা দেওয়া আছে, এখান থেকে আমি চূড়ান্ত ত্রুটি বলতে পারি। চূড়ান্ত ত্রুটি হচ্ছে 10% আপেক্ষিক ত্রুটি ইনটু প্রকৃত মান যেটা, তাহলে আপেক্ষিক ত্রুটি 10% ইনটু আমার যে প্রকৃত মান সেটা, এটা হচ্ছে চূড়ান্ত ত্রুটি। ঠিক আছে? চূড়ান্ত ত্রুটি। এখানে আরেকটা ফর্মুলা চাইলে ইউজ করা যায়, মানে খুব
সহজ একটা ফর্মুলা, যেটা আমি তোমাদের শিখাই নাই, যেটা ইন্টারে শেখানো হয়, সেটা হচ্ছে ক্ষেত্রফল মানে কি, দৈর্ঘ্য ইনটু দৈর্ঘ্য দৈর্ঘ্য, ইনটু প্রস্থ। দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে সেক্ষেত্রে তুমি যদি ক্ষেত্রফলের ত্রুটিটা বের করতে চাও, তাহলে এটা হবে দৈর্ঘ্যের ত্রুটি যোগ, এটা যদি প্রস্থ দাও, উইথ দাও ধরো, তাহলে উইথ ত্রুটি, এরকম করে করা যায়। এরকম একটা ফর্মুলা আছে, নিয়ম আছে, ঠিক আছে। তাহলে এটা যদি 10% হয়, এটা যদি 10% হয়, তাহলে 10% আর 10% যোগ করলে 20%, ক্ষেত্রফলের ত্রুটি হবে 20%। বুঝতে পারছো, এভাবে করা যায়। ক্ষেত্রে যদি আয়তন হয় h হয়, তখন আবার ডেল্টা h বাই h, ঠিক আছে। এগুলো প্রত্যেকটা হচ্ছে এখানে, এটা হচ্ছে উচ্চতার ত্রুটি, এটা হচ্ছে প্রস্থের ত্রুটি, এটা হচ্ছে দৈর্ঘ্যের ত্রুটি, ঠিক আছে। এটা কিভাবে করা হয়, পাওয়ার হিসেবে চিন্তা করা হয়, পাওয়ার 1 পাওয়ার 1 পাওয়ার 1, এই 1 গুলো সামনে চলে আসে, কোএফিসিয়েন্ট গুলো সামনে চলে আসে। যেমন আমি যদি তোমাকে একটা রাশি বলি, তোমাদের যদি একটা রাশি বলি, যেটা হচ্ছে ধরো x ইকুয়াল টু y বাই z স্কয়ার, তাহলে এখন যদি বলা হয় যে x এর ত্রুটি বের করো, তাহলে x এর ত্রুটি সমান সমান তোমাকে লিখতে হবে 1 ইনটু ডেল্টা y বাই y, মানে y এর ত্রুটি, প্লাস 2 ইনটু ডেল্টা z বাই z, z এর ত্রুটির দ্বিগুণ। কেন? কারণ z এর পাওয়ার হিসেবে 2 আছে, এই জন্য 2টা সামনে চলে আসছে। যদিও মাইনাস, বাট ত্রুটির ক্ষেত্রে মাইনাস কখনোই করা হয় না, ত্রুটি সবসময় যোগ করা হয়, বুঝছো। y এর পাওয়ার 1, এই জন্য 1 সামনে আসছে, z এর পাওয়ার 2, এই জন্য 2 সামনে আসছে। এখানে এটা হচ্ছে y এর ত্রুটি, এটা হচ্ছে z এর ত্রুটি, আর পুরোটা মিলে আমাদের হয়ে গেছে x এর ত্রুটি। এই সূত্রটা তোমরা ইন্টারে শিখবা। হ্যাঁ, বাকিটা বলো। ভাইয়া বলো। ভাই ওই যে আমরা যে ভাই ম্যাক্সিমাম মিনিমাম এখানে যে মাইনাস করে এই দুইটা মানকে যোগ করে তারপরে ভাগ করে দেখলাম গাইডে করা আছে, তখন এটা করলে কি হবে ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, সেটা করলেও অ্যানসারটা আংশিক আসবে, কাছাকাছি আসবে। আপেক্ষিক বুঝতে পারছো? জি ভাই। হ্যাঁ, আপেক্ষিক, সেটা করলেও অ্যানসার আসবে, কাছাকাছি আসবে, দেখবে একদম মানে কাছাকাছি আসে। আচ্ছা ভাই, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা ভাইয়া, স্লাইড ক্যালিপার্স এর ক্ষেত্রে আমরা যে ত্রুটিটা পেয়ে থাকি, সেই ত্রুটিটার মধ্যে বার্নিয়ার সমপাতন আর ওই যে বার্নিয়ার ধ্রুবক গুণ করলে যা পাই সেটা কি প্লাস মাইনাস হবে ত্রুটি হিসেবে? ভেরি গুড, ভেরি গুড, সেটাই। ওটা কখন, যখন তুমি একদম মিলাই ফেলবা দুইটা, ঠিক আছে। জি ভাইয়া, বুঝতে পারছি। কেউ আছো? হ্যালো ভাইয়া। হ্যাঁ বলো ভাইয়া, কে বলছো? ভাইয়া আমার তো বায়োলজি মেইন সাবজেক্ট, তো আমি কি কালকে জয়েন করবো হায়ার ম্যাথ ক্লাস? মেইন সাবজেক্ট হলে তো জয়েন করার দরকার নেই, কারণ তোমার তো ম্যাথ ক্লাস হবে, পরীক্ষা হবে না, না করলে বেটার, ঠিক আছে। ভাইয়া বলো। ভাই এমসিকিউ ভাই অনেক মানে একটু সমস্যা হচ্ছে ভাই, ওই সমস্যাগুলো কি আপনাকে মানে বলতে পারবো বা পাঠাতে পারবো? ভাইয়া আসলে অনেক ব্যস্ত থাকি, তো এখন পাঠাইলেও হয়তো ইনবক্স করতে পারো, বাট ভাইয়ার সময় পাইলে আর কি রিপ্লাই দিব, কারণ ভাইয়ার সময়টাই নাই। ঠিক আছে, পাঠাই দিও, আমি চেষ্টা করবো, যদি পারি তাহলে তো দিব। বেশি বড় ম্যাথ হলে তো হয়তো পারি না, অনেকে আমাকে ম্যাথ পাঠাইছো, বাট আমি সময়ের কারণে সলভ করতে দিতে পারি না, এই জন্য আমি এক্সট্রিমলি সরি তাদের কাছে। হ্যাঁ, আই থিঙ্ক আমাদের ক্লাস ইনাফ হয়ে গেছে আজকে। সবাই সুস্থ থাকো, অলমোস্ট 2 ঘন্টার কাছাকাছি চলে আসছি আমরা। ভালো থাকো, কালকে সকাল 7:30টায় দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।